হে ইউ মিস্টার খাটাস খাম্বা কোথাকার, আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকেই কথা শোনাচ্ছেন কোন সাহসে সেটা আগে বলুন। এক বালতি বরফ ঠান্ডা পানি দিয়ে যে কেউ এভাবে ওয়েলকাম করবে তা হয়তো স্বপ্নেও ভাবেনি আকাশ আর আফনান। এমন ধরনের ওয়েলকামে আকাশ আর আফনানের যেন রাগের জাহাজ এসে পৌঁছিয়েছে মাথায়। এত বছর পর আমেরিকা থেকে দুজনে দেশে ফিরেছে, ভেবেছিল খুব সুন্দরভাবে তাদের ওয়েলকাম জানাবে, কিন্তু এখানে এসে এমনভাবে তারা সাদরে আমন্ত্রিত জানানো হলো যে রাগ মাথায় না চড়ে থাকতে পারল না। এদিকে মুস্কান তো উপর থেকে সেই হাসি দিচ্ছে, হাসতে হাসতে রীতিমতো গড়াগড়ি খাওয়ার অবস্থা। কিন্তু সুমনার কথা শুনে মুখ থেকে হাসি এমনি উবে গেল। সুমনা বলল, মুস্কান, তুই ভুল মানুষদের ওয়েলকাম জানালি। দেখ, বেআইরা তো সব কেবল এখানে পৌঁছালো, এখনো গেটের বাইরেই তারা। মুস্কান ভয় পেয়ে বলল, লেও ঠেলা, তাহলে এরা কারা? কি জানি, মনে হয় অন্য মেহমান। যদি বড় কারোর পরিচিত হয় তাহলে আজকে নিশ্চিত তুই গিয়েছিস। মুস্কান দাঁত দিয়ে নখ কামড়ে বলে, এসব খারাপ কথা বলিস না, বি পজিটিভ ইয়ার, কিছুই হবে না, আমি আছি তো। তখনই সুমনার চোখ গেল নিচের দিকে। সে দেখল নিচে থাকা ছেলে দুটো, মানে আকাশ আর আফনান, চোখ মুছে উপরের দিকে তাকানোর চেষ্টা করছে। সুমনা এ দেখে সাথে সাথে মুস্কানকে বলল, এখনই চল এখান থেকে, ছেলে দুটো উপরে তাকানোর চেষ্টা করছে। মুস্কান কিছু বলতে যাবে তার আগেই সুমনা তাকে সেখান থেকে টেনে নিয়ে চলে গেল। আকাশ আর আফনান উপরে তাকিয়ে দেখতে পেল একটা ছোট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। এ দেখে তারা কিছু না বলে বাড়ির ভিতরে প্রবেশ করলো। কিছুক্ষণ আগে মুস্কানের বড় বোন মাহিরার বিয়ে কিছুদিনের মধ্যেই। বাড়িতে এ নিয়ে প্রচুর হইহুল্লোড়, হবেই না বা কেন, কাজিনের অভাব নেই মুস্কানের। আর সব কাজিন একসাথে হলে তো এমনিই চিৎকার চেঁচামেচি হয়। মাহিরার কিছু দেবর আর মাহিরার বর শাওনের কিছু ফ্রেন্ড জিদ ধরেছে যে বিয়ের আগে তারা তাদের ভাবিকে একবার দেখবেই, তাই তারা সবাই আজকে এই বাড়িতে আসবে। যেহেতু ছেলে পক্ষ থেকে মানুষজন আসবে, তাই বাড়ির বড়রা ব্যস্ত, আর ছোটরা ব্যস্ত কিভাবে তাদের আমন্ত্রণ জানাবে। মুস্কানের উপর এই মহান দায়িত্ব অর্পণ করা হলো, আর সে অতি সুন্দর একটা আইডিয়াও বের করলো, কিন্তু প্রয়োগ হলো অন্য মানুষের উপর। যাই হোক, মুস্কান ভাবল যে এক বালতি বরফ ঠান্ডা পানির মধ্যে উপতান আর গোলাপের পাপড়ি মিশিয়ে দোতলা বাড়ির ছাদ থেকে সব বেয়াইদের মাথার উপর ঢালবে। যেই ভাবা সেই কাজ। সব কিছু রেডি। কিছু কাজিন ছাদে মুস্কানদের সাথে আছে, আর কিছু কাজিন গেটের বাইরে, কারণ তারা বলবে যে কখন বেয়াই সাহেবরা সব আসছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর গেটের বাহিরে থাকা কাজিনগুলো মুস্কানের ফোনে ফোন দিয়ে বলল, শিকার আসছে মুস্কান, আমাদের শিকারে রেডি তো? মুস্কান জবাব দিল, কেস বস, আমি রেডি। এদিকে আকাশ আর আফনান দীর্ঘ 10 বছর পর দেশে আসছে। এর আগেও অবশ্য এসেছে, কিন্তু 3-4 দিনের জন্য। এবার একেবারের জন্যই দেশে চলে এসেছে তারা। আকাশ আর আফনানের বন্ধুত্ব ছোটবেলা থেকেই, আমেরিকায় একসাথে থাকতো তারা। মাহিরার বিয়ে উপলক্ষে এয়ারপোর্ট থেকে আফনানের বাবা মায়ের সাথে দেখা করে সোজা মুস্কানদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে সোজা গেটের ভিতরে ঢুকে আকাশ আর আফনান। তাদের দেখে গেটে থাকা ছেলেমেয়েরা মুস্কানকে বলে, মুস্কান, এখানে তো মাত্র দুজন মানুষ, দুজন তো হওয়ার কথা না, আরো অনেক মানুষ আসবে তো? সেটাই তো, দুজন কেন? আচ্ছা যাই হোক, এক বালতি এদের উপর ঢালি আর এক বালতি রেডি করে এরপরে যারা আসবে তাদের উপর ঢালবো। ওকে। বাড়ির মেইন দরজার কাছাকাছি আসতেই আকাশ আর আফনানের মাথায় সেই বালতির পানি ঢেলে দেয় মুস্কান আর সুমনা মিলে। এরপর আর কাহিনী তো সবারই জানা। বাড়ির ভিতরে ঢুকলো আকাশ আর আফনান, সাথে নিয়ে ঢুকলো চরম রাগ আর বিরক্তি। এদিকে পিছে পিছে মাহিরার সব দেবরাও ঢুকলো। আকাশ আর আফনানকে এভাবে দেখে একটা ছেলে তো বলেই ফেললো, এমন উদ্ভট সাজে আর উদ্ভট গন্ধ নিয়ে দাঁড়িয়ে আছে কেন এই ছেলেগুলো? এদের এই কথাগুলো আকাশের কানে গেল। এটা শুনে আকাশ আরও রাগে ফুঁসছে। রান্নাঘর থেকে একটা মহিলা এসে দেখলো যে মাহিরার সব দেবররা চলে এসেছে। তিনি ওদের বসতে বলে আবার রান্নাঘরের দিকে যাওয়ার আগে আকাশ আর আফনানের দিকে নজর গেল। তিনি এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা বাবা? আফনান এদিক ওদিক দেখছিল। হঠাৎ একজনের কণ্ঠ শুনে সে সামনে তাকিয়ে দেখলো আকাশের মা দাঁড়িয়ে আছে। আকাশের মাকে দেখে আফনান তৎক্ষণাৎ জবাব দিল, আন্টি, এটা আপনার সোনার ছেলে আর আমি আফনান। আকাশের মা নাসরিন বেগম এটা শুনে হাসতে হাসতে বলল,
তা আমার সোনার ছেলে দুটোকে এভাবে সোনা দিয়ে গোসল কে করিয়েছে? আকাশ কিছু বলতে যাবে তার আগেই নাসরিন বেগমের ডাক পড়ে রান্নাঘরে। এতে তিনি তাড়াতাড়ি চলে যান। এদিকে আকাশ আর আফনান হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। নিজেদের সার্কাসের জোকারের থেকে কম কিছু মনে হচ্ছে না, কারণ আশেপাশে দিয়ে যেই যাচ্ছে সেই হেসে দিচ্ছে। আকাশ আর আফনানের কিছু করারও নেই, কারণ এ বাড়ির কিছুই মনে নেই তাদের। এসেছিল তো অনেক আগে, সেই ছোটবেলায়। মুস্কান সিঁড়ি দিয়ে নেমে এসে দেখে তাদের ভুল টার্গেট দুজন নিচে দাঁড়িয়ে আছে, মানে আকাশ আর আফনান। তাদের অবস্থা দেখে মুস্কানের এত হাসি পাচ্ছে বলার বাহিরে, কিন্তু অনেক কষ্টে হাসি কন্ট্রোল করে আছে। সুমনাকে সে বলল, আমার না অনেক হাসি পাচ্ছে রে সুমনা। চুপ, একটুও হাসা যাবে না, হাসি তো ফাঁসি। মুস্কান বলে নিচে নেমে দাঁড়িয়ে থাকে। মুস্কান কোনো মতেই নিজের হাসি আটকে রাখতে পারছে না। শেষ পর্যন্ত ফিক করে হেসে দিল সে। আকাশের কানে হাসির শব্দ পৌঁছালে সে মুস্কানের দিকে তাকায়, কারণ আশেপাশে সবাই কাজে ব্যস্ত। মেহমানদের খাবার দিচ্ছে অনেকে। এদের মধ্যে মুস্কানকে সন্দেহজনক মনে করে সে মুস্কানের দিকে তাকায়। আকাশ আফনানকে উদ্দেশ্য করে বলে, দেখ দোস্ত এই মেয়েটাকে। আফনান বিরক্তি নিয়ে বলল, ওই তুই এই অবস্থায় মেয়ে করছিস কেন? আরে ওই মেয়েটাকে দেখে আমার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে আমাদের এমন অবস্থা এই মেয়েই করেছে। আফনান মুস্কানের দিকে লক্ষ্য করে দেখল আসলে এই মেয়েটাকে সন্দেহজনক লাগছে। মুস্কান তার 5 বছর বয়সী ছোট চাচাতো বোন মীরাকে কানে কানে কিছু একটা বলল। এরপর মীরা আকাশ আর আফনানের সামনে গিয়ে নাকে হাত দিয়ে বলল, ইউ ছি, গন্ধ। বলেই দৌড়ে চলে যায় সেখান থেকে। এটা শোনার পর আকাশ আর আফনানের মুখের অবস্থা দেখার মতো ছিল। মুস্কান তো এ দেখে সেই হাসছে। হঠাৎ করে মুস্কানের কান চেপে ধরল তার ফুপ্পি আর জিজ্ঞাসা করলো, এইসব তুই করেছিস তাই না? অনেকক্ষণ ধরে খেয়াল করছি তো সব। যা গিয়ে সরি বলে আয়। মুস্কান বলল, বলবো না সরি। এটা শুনে মুস্কানের ফুপ্পি আরো জোরে কানমলা দিয়ে বলল, এখনই যা বলছি। আচ্ছা আচ্ছা যাচ্ছি। এরপর মুস্কান আকাশ আর আফনানের সামনে গিয়ে বলল, সরি ফর দ্যাট। এটা শুনে আকাশ বলল, আমি তাহলে ঠিকই সন্দেহ করেছিলাম। সাথে আফনান যোগ দিল, এই মেয়ে এমন কেন করেছো? বেশ করেছি, আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। সরি বলছি, একসেপ্ট করলে করুন, না হলে ভাগুন এখান থেকে। আকাশ বলল, আমরা এখানে থাকতে এসেছি, সো এখান থেকে যাব না। আর ভুল করেও এত বড় বড় কথা বলো কোন সাহসে? মুস্কানের রাগ উঠে গেল। তাদেরই বাড়িতে দাঁড়িয়ে তাকেই কথা শোনানো হচ্ছে। সে বলল, হে ইউ মিস্টার খাটাস খাম্বা কোথাকার, আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকেই কথা শোনাচ্ছেন কোন সাহসে সেটা আগে বলুন। এই মেয়ে, তুমি এসব উল্টাপাল্টা কাজ করবে আর আমরা বললেই দোষ? এতক্ষণ বাড়ির বড়রা চলে এসেছে আর মাহিরার দেবরাও হা করে দেখছে সব। মুস্কান জবাব দিল, হ্যাঁ দোষ। হলুদ হনুমান কোথাকার, আস্ত একটা বান্দরের চেয়ে কম লাগছে না। স্যুটবুট পরা বান্দর দুইটা। আর এইগুলো আপনাদের জন্য ছিল না, ছিল আপুর দেবরদের জন্য। ওয়ান টাইপ অফ ওয়েলকাম ড্রিঙ্কস তাদের জন্য। বলে মুস্কান চলে যাচ্ছিল, কিন্তু মাহিরার দেবরের মধ্যে একজন বলে উঠল, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। মুস্কান তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে জবাব দিল, ইয়েস আই এম ডেঞ্জারাস, টু মাচ ডেঞ্জারাস দেন ইউ থট। মাইন্ড ইট, বিয়ের পরে যদি আপনার ভাইজান আমার আপুকে কষ্ট দিছে, তাহলে আপনাদের উপর এর শোধ তুলব। বলেই মুস্কান চলে গেল। উপস্থিত সবার যেন চোখ বের হয়ে যাওয়ার উপক্রম। আফনান অস্ফুট স্বরে বলল, শি ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এবার আসুন ছোট করে পরিচয় দিয়ে নেই। মুস্কান পড়ে অনার্স প্রথম বর্ষে, বয়স 20 বছর। স্বভাবে খুবই চঞ্চল, স্থির থাকার মানুষ সে না। ওরা 2 বোন, ও ছোট। ওর বড় বোনের নাম মাহিরা, তারই বিয়ে। আকাশ আর আফনান দুজন ছোট থেকে বন্ধু, আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছে। তাদের ইচ্ছা দেশে এসে নিজেদের একটা বিজনেস শুরু করবে। দেশে তো আসতো আরও পরে, কিন্তু মাহিরার বিয়ের জন্য আগেই চলে এসেছে। মুস্কানের বাবা আর আকাশের বাবা দুজনেই খুব ভালো বন্ধু। পাশাপাশি দুজনেই দোতলা বাড়ি বানিয়েছে। আফনান আগে থেকেই আকাশের বাসায় আসতো। সেই সুবাদে মুস্কানকে সেও চিনে, কিন্তু ছোটবেলায় দেখা হওয়াতে না আকাশ আর না আফনান মুস্কানকে চিনতে পেরেছে। মুস্কানও তাদের চিনেনি। নিজের রুমে গিয়ে ধরাম করে দরজা লাগিয়ে দিল মুস্কান। প্রচণ্ড রাগ লাগছে তার। এভাবে একজনকে সরি বলল, কিন্তু সে সরি অ্যাকসেপ্টই করলো না। এত কিসের দেমাক? নিচে থেকে সবাই মুস্কানের জোরে দরজা আটকানোর আওয়াজ শুনতে পেল। মুস্কানের ফুপ্পি বিড়বিড় করে বলল, নাও, মেয়ের আজকে তো
তাহলে সেই রাগ উঠেছে আমার ওপর না? কতক্ষণ রাগ করে থাকে? কিছুক্ষণ পর মুস্কানের বাবা আফজাল সাহেব এসে দেখল দুটো ছেলে চুপচাপ ভিজে অবস্থায় দাঁড়িয়ে আছে। তিনি তৎক্ষণাৎ আকাশকে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা বাবা? এখানে এই অবস্থায় দাঁড়িয়ে আছো কেন? আকাশ জবাব দিল, আঙ্কেল আমি আকাশ, মিজান আহমেদের ছেলে, চিনেছেন? বন্ধু মিজানের ছেলে আকাশকে এতদিন পর দেখে খুশিতে চোখ চকচক করছে আফজাল সাহেবের। নিজেই ভাবছেন এতটুকু ছেলেটা কত বড় হয়ে গেল দেখতে দেখতে। আফজাল সাহেব সে এক হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিলেন। আকাশকে বলল, তুমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছো এমন ভিজা অবস্থায়? আফজাল সাহেব জোরে জোরে সবার উদ্দেশ্যে বললেন, কি ব্যাপার সব কই? এখানে যে দুটো ছেলে ভিজা অবস্থায় দাঁড়িয়ে আছে, কারোর চোখে পড়ে না নাকি? কতক্ষণ ধরে এভাবে দাঁড়িয়ে আছে? ঠান্ডা লেগে গেলে তখন? তিনি বাড়ির কাজের মেয়ে মিনাকে বললেন। বাড়ির মানুষ যে এসেছে সেটাকে খেয়াল করেছিস একবারও? মুস্কান রেগে চলে যাওয়ার পর যারা যারা এসেছিল মুস্কানের কাণ্ড দেখতে তারা সবাই চলে যায়, কারণ তাদের অনেক কাজ। কালকে গায়ে হলুদ, আবার তার একদিন বাদে বিয়ে। বিয়ে যেহেতু বাড়িতেই হবে তাই সবার কাজ একটু বেশি। মাহিরা সব দেবররা শুধু আফজাল সাহেবের ব্যাকুলতা দেখছে। আকাশের প্রতি আফজাল সাহেবের ভালোবাসা সেই ছোটবেলা থেকেই। আকাশকে একদম নিজের ছেলের মতো ভালোবাসেন তিনি। আকাশ আর আফনানকে আফজাল সাহেব দোতলার একটা রুম দেখিয়ে বললেন, তোমরা বিয়ে পর্যন্ত এখানে থাকবে। আসলে আকাশ, তোমাদের বাড়িতে অনেক মেহমান আছে তো, তাই তোমাদের জন্য এই রুমটা। সমস্যা হবে না তো? হলে বলো। আকাশ বিনয়ী সুরে বলল, আরে আঙ্কেল, কোনো সমস্যা হবে না। আরে বিয়ে বাড়িতে একটু ছোটখাটো ঝামেলা হবেই, এটাই স্বাভাবিক। জবাবে আফজাল সাহেব শুধু একটু হাসি দিলেন। আফনানকে লক্ষ্য করে তিনি বললেন, আসলে বাবা তোমাকে চিনতে পারলাম না। আকাশকে চিনি তো, তাই আকাশের প্রতি একটু বেশি নজর দিচ্ছি। তুমি কিছু মনে করো না। আফনান আফজাল সাহেবের হাতের উপর নিজের দুহাত রেখে বলল, আরে আঙ্কেল, আপনি তো অনেক ফর্মাল দেখছি। এসবে মনে করার কিছু নেই। আর আমি আকাশের ফ্রেন্ড আফনান। আমি আপনাদের বাড়িতে কয়েকবার এসেও ছিলাম তো আকাশের সাথে। আপনার হয়তো মনে নেই। আফজাল সাহেব বললেন, আসলে বয়স হয়ে গেছে তো, অনেক কিছু ভুলে যাই। সে যাই হোক, তোমরা তাহলে রুমে যাও, আমি নিচে যাচ্ছি, কাজ আছে তো অনেক। বলে মুস্কানের রুমের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, আর তোমাদের কোনো প্রকার সমস্যা হলে আমার ছোট মেয়েকে বলো, ও ওই রুমে থাকে। ঠিক আছে আঙ্কেল। এরপর আফনান আর আকাশ রুমে চলে আসলো আর আফজাল সাহেব নিচে চলে গেলেন। রুমে ঢুকে বিছানার দিকে চোখ পড়তেই আফনান এগিয়ে গেল। এমনিতেই তো কম ধকল চাইনি তাদের উপর, তারপর আবার বিছানা দেখে এমনি গা এলিয়ে দিতে ইচ্ছে করছে। আফনান যেই না শুতে যাবে তার আগেই আকাশ আফনানের হাত ধরে সোজা ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আকাশের এমন হুটহাট কাজে আফনান আলসেমো নিয়ে বলল, দোস্ত, আমি খুবই ক্লান্ত, আমাকে একটু ঘুমাতে দে। আকাশ রাগী গলায় বলল, নিজের দিকে তাকিয়েছিস একবারও? এই অবস্থায় তুই শুইবি কিভাবে শুনি? যা আগে শাওয়ার দিয়ে নে, তারপর। আর হ্যাঁ, তাড়াতাড়ি করবি। আফনান ঘুম ঘুম চোখে বলে, ঠিক আছে। বলে ওয়াশরুমের দরজা আটকিয়ে দেয়। আর আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল নিয়ে টিপতে থাকে। অনবরত দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙে আফনানের। আদো আদো চোখ খুলে সে চারপাশ দেখে নেয় আগে। পাক্কা 1 মিনিট সময় লেগেছিল তার এই বুঝতে যে সে এখন বাংলাদেশে এবং আকাশের বাড়িতে। না না, আকাশের বাড়িতে বললেও ভুল হবে, সে তো এখন ওই ঝগড়াটে মেয়ের বাড়িতে। ভালো মতো চোখ খুলে সে দেখলো আকাশ মুখ খা করে ঘুমাচ্ছে। আকাশের এভাবে ঘুমানো দেখলে অটোমেটিক আফনানের মুখে হাসি চলে আসে। যখন থেকে আমেরিকায় থাকে তখন থেকেই আকাশের এই অভ্যাস সম্পর্কে জানে সে। এ নিয়ে তো কয়েকবার সে প্র্যাঙ্কও করেছে, আকাশকে এ নিয়ে অনেক বলেছে, কিন্তু আকাশের এই অভ্যাস ঠিক হওয়ার মতো না। দরজায় আবারও নক পড়ায় আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে দরজার কাছে এগিয়ে যায় খোলার জন্য। দরজা খুলেই আফনান দেখতে পেল একজন মধ্যবয়সী মহিলা খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে আছে, মুখে মিষ্টি হাসি। আফনানের দরজা খোলার পর তিনি বললেন, সে কখন থেকে দরজা ধাক্কাচ্ছি। যাই হোক, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। তোমরা ঘুমিয়েছিলে বলে এতক্ষণ ডিস্টার্ব করিনি। এখন খাওয়া দাওয়া করে নাও। আফনান হাসি মুখে সেই মহিলার কাছ থেকে খাবারের ট্রে হাতে নিয়ে বলল, আমাদের ঘুমের জন্য আপনাকে এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হলো, সেজন্য সরি। আর আপনি বাইরে কেন? ভিতরে আসুন আন্টি। সেই মহিলাটা মাথা নাড়িয়ে জবাব দিলেন, আরে না, সমস্যা নেই, এমনিতেই অনেক কাজ পড়ে আছে, তা করতে হবে। আর তুমি তো আমাকে চাচি বলতে পারো, আমি নাজবা, মাহিরার বড় চাচি। আফনান প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো নাজমা আক্তারের দিকে, যার সোজা মানে এই দাঁড়াই যে মাহিরা নামক মেয়েটিকে সে চিনেনি। নাজমা আক্তার ঠিকই ধরতে পারলেন আফনানের সমস্যা। তিনি বললেন,
আরে যার বিয়ে আর কি, সে মেয়ের নাম মাহিরা। আফনান একটা বোকা হাসি দিয়ে বলল। ও, বুঝতে পেরেছি। নাজমা আক্তার আফনানকে খাবার খেতে বলে নিচে চলে গেলেন। মুস্কান আর সুমনা গল্প করতে করতে সিঁড়ি দিয়ে উপরে আসছিল। আফনান দরজা লাগায়নি তখনও। রুমের দিকে যাওয়ার পথে মুস্কান আফনানের রুমের দিকে তাকাতেই আফনানের সাথে তার চোখাচোখি হয়ে যায়। মুস্কান লজ্জা পেয়ে সাথে সাথেই চোখ নামিয়ে নেয়। এদিকে আফনান মুস্কানের লজ্জা মাখা মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে যে কেন তাকিয়ে আছে তা সে নিজেও জানে না। মুস্কান তাড়াতাড়ি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আফনানও দরজা বন্ধ করে দেয়। রুমে ঢুকে দরজা লাগানোর সাথে সাথেই মুস্কান সুমনাকে জিজ্ঞাসা করে, ওই রুমে ওই ছেলেটা কে রে? আমি কিভাবে জানবো? মুস্কান আর সুমনা দুজনেই জানে না যে এটা তাদের সকালের সেই ভুল টার্গেট। জানবি বা কি করে? আকাশ আর আফনানের যে চেহারা শুরুতের অবস্থা ছিল তাকে চেনার কথাই না। আবার মুস্কান জানেও না যে ওই রুমে কাউকে থাকতেও দিয়েছে। সুমনা কিছুক্ষণ ভেবে বলল, ওয়েট, চাচিকে তখন নিচে নামতে দেখলাম, মনে হয় উনি ওই রুমে গিয়েছিল। ওনাকে জিজ্ঞাসা করলেই তো জানা যাবে। আমি না হয় জিজ্ঞাসা করে আসি। মুস্কান ফোন টিপতে টিপতে বলল, আচ্ছা যা। কিছুক্ষণ পর সুমনা হাঁপাতে হাঁপাতে রুমে প্রবেশ করলো। সুমনার এই অবস্থা দেখে মুস্কান বলল, কি ব্যাপার, ম্যারাথন দিয়ে আসলি নাকি? সুমনা হাঁপাতে হাঁপাতে জবাব দিল, বনু, ওই রুমে আকাশ আর আফনান ভাইয়া আছে। দরজার কাছে তখন যে দাঁড়িয়ে ছিল ওটা আফনান ভাইয়া আর একটা আকাশ ভাইয়া। সকালে এরাই আমাদের টার্গেট হয়েছিল। সব শুনে মুস্কান হতভম্ব হয়ে গেল, কারণ সে আকাশকে এখানে একদমই আশা করেনি। আকাশ নামক ব্যক্তিটা ছোটবেলাতেই তার কাছে এক প্রকার ঘৃণার পাত্র হয়ে গিয়েছিল। হবেই না বা কেন? আমেরিকায় যাওয়ার আগে মুস্কানের সাথে কি রাগারাগিই না করে গিয়েছিল। ছোটবেলায় আকাশের সাথে কাটানো প্রায় সব ঘটনাই প্রায় মনে আছে তার। কতই না স্মৃতি ছিল ছোটবেলার। আকাশের সাথে মুস্কানের ছিল গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পাশাপাশি বাড়ি থাকায় একসাথে কত খেলেছে তারা। আকাশ মুস্কানকে মোটামুটি সব কাজেই সাহায্য করত। মুস্কানের হোমওয়ার্কেও কত সাহায্য করেছে আকাশ। মুস্কান বকা শুনলে আকাশের কাছে গিয়ে কান্না করত। আকাশের বন্ধু হওয়ায় আফনানও মাঝে মাঝে দেখা করত মুস্কানের সাথে। মুস্কানের বয়স যখন 10 তখন আকাশের বয়স 17। আকাশের বাবার ইচ্ছা ছেলে আমেরিকা থেকে উচ্চশিক্ষা গ্রহণ করবে। আফনানের বাবারও একই ইচ্ছা, তাই আকাশ আর আফনানকে একসাথে আমেরিকায় পাঠানো হয়। আমেরিকায় যাওয়ার আগের দিন রাতের বেলা একটা খাতা আর বই নিয়ে অঙ্ক বোঝার জন্য মুস্কান আকাশের কাছে আসে। আকাশ তখন ব্যাগ গুছাচ্ছিল। মুস্কান কাঁদো কাঁদো গলায় বলে, আকাশ ভাইয়া, তুমি চলে গেলে আমাকে পড়া বুঝিয়ে দিবে কে? আমাকে প্রতিদিন চকলেট কে খাওয়াবে? আকাশ মুস্কানের হাত ধরে বেডে বসিয়ে বলে, টিচার তো আছেই, আর আমি আঙ্কেলকে বলে দিব তোর জন্য প্রতিদিন চকলেট কিনে দিতে। ওকে মুশি? আকাশ মুস্কানকে মুসি বলতো। আফনানের কাছে এই ডাকটা খুব কিউট লাগতো বলে সেও মুস্কানের সাথে দেখা হলে মুসি বলতো। মুস্কান কিছু না বলে শুধু মাথা নাড়ায়। মুস্কানকে রেখে আকাশ ব্যাগ গুছানো শুরু করে আবার। হঠাৎ মুস্কান খেয়াল করলো আকাশের ব্যাগের পাশে কার যেন ছবি। সে ছবিটি হাতে নিয়ে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে করতে আকাশকে বলল, আকাশ ভাইয়া, এই মেয়েটা কে? আকাশ মুস্কানের হাতের ছবি দেখে আলমারি থেকে কাপড় বের করে নিয়ে তাড়াতাড়ি এসে বলে, তুই এই ছবি ধরতে গেছিস কেন? বাইরে দেখলাম তাই। বলো না ওই মেয়েটা কে? আকাশ ভাবলো মুস্কান যখন ছবি পেয়েই গিয়েছে তখন আর সব লুকিয়ে কি লাভ। সে বলে, এটা তোর হবু ভাবি। ভাবি শব্দটা শুনে মুস্কানের চোখে মুখে এক প্রকার চমক দেখা গেল। সে বলল, ওয়াও ভাবি, অনেক সুন্দর তো দেখতে। নাম কি? আকাশ ছবির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, লাবণী। নামটা তো অনেক সুন্দর। আর শোন মুস্কান, তুই লাবণীর কথা কাউকেই বলবি না এখন, ওকে? প্রমিস কর। ওকে, প্রমিস। এরপর আকাশ ছবিটা বিছানায় রেখে কাপড় আনতে গেল আবার। আর মুস্কান তার বই খাতা গুছাতে লাগলো। বই খাতা গুছাতে গুছাতে কোনো একভাবে লাবণীর ছবিটা মুস্কানের বই খাতার ভাঁজে চলে যায়, কিন্তু সে এই সম্পর্কে একদমই অবগত ছিল না। রুম থেকে যাওয়ার আগে আকাশ মুস্কানকে বলে, মুশি, দোকানে চল, তোকে চকলেট কিনে দেই। মুস্কান খুশি হয়ে জবাব দিল, ওকে চলো। বাইরে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়। আস্তে আস্তেই বৃষ্টি পড়ছিল। আকাশ সেই জন্য ছাতা নিয়ে বের হলো। দোকানে এসে অনেকগুলো চকলেট কিনে দিল মুস্কানকে। মুস্কানের হাতে তখনও বই খাতা ছিল। হঠাৎ করে আকাশের গায়ের সাথে ধাক্কা লেগে মুস্কানের হাত থেকে বই খাতাগুলো সব পাশে ট্রেনে পড়ে যায়। আকাশ সেটা দেখে বই ওঠানোর জন্য ট্রেনের দিকে এগিয়ে যায়। এ দেখে মুস্কান কান্না করতে করতে বলে, আকাশ ভাই, আমার বই খাতা তো পড়ে গেল।
আরে আমি উঠিয়ে দিচ্ছি। বলে পাশে থাকা একটা ছোট গাছের ডাল দিয়ে বই খাতা আটকানোর চেষ্টা করছে, কিন্তু বড় ড্রেনের পানিতে হালকা স্রোত থাকায় আর বই খাতা আনতে পারে না সে। পানির জন্য খাতার ভাঁজ থেকে লাবণীর ছবিটা বের হয়ে যায়। আকাশ যে লাবণীর ছবি দেখে চমকে উঠল। লাবণীর ছবি এখানে আসলো কি করে সেটা ভাবতে ভাবতে সে ছবিটা নেওয়ার জন্য এগিয়ে গেল, কিন্তু পানির সাথে লাবণীর ছবিটা চলে গেল। এই দেখে আকাশের কান্না আসার মতো অবস্থা হয়ে গেল। তার প্রথম পছন্দ লাবণী, লাবণীও তাকে খুব পছন্দ করত, তাই তো দুজনের ছবি আদান প্রদান হয়েছিল। আকাশ ভেবেছিল আমেরিকা যাওয়ার সময় এই ছবিটাও সাথে নিয়ে যাবে, কিন্তু তার হলো কই। এই ছবিটা এতদূর আসলো কি করে তার চিন্তা করতে করতে মুস্কানের কথা মনে আসলো, কারণ মুস্কানের খাতার ভাঁজ থেকেই তো বের হয়েছে ছবিটা। সে তৎক্ষণাৎ উঠেই মুস্কানকে কষে এক চড় মারল। এভাবে হঠাৎ গালে চড় পড়ায় অবাক হয়ে গেল মুস্কান। এত জোরে চড়টা মেরেছে যে ব্যথায় কান্না চলে আসলো মুস্কানের। সে কান্নারত অবস্থায় জিজ্ঞেস করলো, আকাশ ভাইয়া তুমি আমাকে এত জোরে মারলে কেন? আকাশ রেগে বলে, মারবো না তো কি আদর করব? তোর কাছে লাবণীর ছবি কি করছিল? মুস্কান অবাক হয়ে বলল, ভাবির ছবি আমি নিব কেন? আকাশ ধমক দিয়ে বলল, একদম মিথ্যা বলবি না। তুই না আনলে তোর খাতার ভাঁজ থেকে কিভাবে বের হলো ছবি? লাবণীর দেয়া একটা ছবি তো থাকতো আমার কাছে আমেরিকায়, তুই সেটাও রাখতে দিলি না। মুস্কানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আকাশ ভিজতে ভিজতে বাড়ি চলে আসে। মুস্কান সেখানেই দাঁড়িয়ে কান্না করছিল। এরপর আমেরিকায় যাওয়ার আগে কেউই দেখা করেনি। সবাই এর কারণ জিজ্ঞাসা করলেও আকাশ বা মুস্কান কেউই এই বিষয়ে কিছু বলেনি। এরপর থেকে আকাশ যে অল্প কয়েকবার দেশে এসেছিল, তখন মুস্কানের সাথে একবারের জন্যও দেখা হয়নি। হয় মুস্কান কোথায় চলে যেত ঘুরতে, না হয় সে ইচ্ছা করেই দেখা করতো না আকাশের সাথে। মুস্কানের মনে যেমন আকাশের জন্য প্রচণ্ড ক্ষোভ ছিল, তেমন আকাশের মনেও মুস্কানের জন্য প্রচুর রাগ ছিল। সময়ের স্রোতে আকাশ এই বিষয়টা কিছুটা ভুলে গেলেও মুস্কানের চোখের সামনে এখনো অতীতে সেই দিনটা ভেসে বেড়ায়। কিছু সামান্য ভুল বুঝাবুঝির জন্য ছোটবেলার সেই সুন্দর বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। সেদিনকার সেই বৃষ্টির পানির সাথে ধুয়ে চলে যায় আকাশ আর মুস্কানের বন্ধুত্বটা। রাতের খাবারের জন্য ডাইনিংয়ে বসে আছে আকাশ, আফনান সহ অনেকে। মানুষজন অনেক বেশি বলে একদল এসে খেয়ে দিয়ে গেলে আরেক দল এসে বসলো। ডাইনিং সম্পূর্ণ ভরে গিয়েছে, শুধু মুস্কান আর সুমনার জন্য দুটো চেয়ার খালি আছে। মুস্কান সিঁড়ি দিয়ে নেমে ডাইনিংয়ের কাছে আসতেই আকাশের মা বলে, মুস্কান আর সুমনা, তোরা দুটা আকাশের সামনে চেয়ারে বয়। আকাশের সামনের চেয়ারে বসতে হবে শুনে রাগ উঠে গেল মুস্কানের, কিন্তু এই রাগটা তার পেটের ক্ষুধার চেয়ে বড় না, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও সেই খালি চেয়ারটাতে বসতে হলো। মুস্কান বসলো আফনানের সামনের চেয়ারে আর সুমনা বসলো আকাশের সামনের চেয়ারে। আকাশের চোখে মুখে অনেক প্রশ্ন। সে ভাবছে এই কি সেই মুস্কান? আকাশের মা মনে হয় আকাশের এই প্রশ্নটা ধরতে পেরেছিলেন, নাকি কে জানে। তিনি মুস্কানের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে হঠাৎ করে বললেন, আকাশ, এই হলো সেই মুস্কান, তোর ছোটবেলার বন্ধু। আকাশের মায়ের মুখে কথা শুনে আকাশ বিষম খেল। সে আর আফনান চোখাচোখি করে অবাক হয়ে একসাথে বলল, আফনান, এই সেই মুশি। আফনান আর আকাশের এমন আশ্চর্য হওয়ার কোনো ভাবাভাগি হলো না মুস্কানের। এতে যেন তার কিছুই আসে যায় না। সে ধীরে ধীরে নিজের প্লেটে ভাত ফুটিয়ে তরকারি নিতে যাবে, তখনই দেখলো আকাশের মা আকাশকে ভাত নিজ হাতে খাইয়ে দেওয়ার জন্য জোর করছে, কিন্তু আকাশ এভাবে সবার সামনে খেতে চাচ্ছে না। তার কাছে এখন মনে হচ্ছে এতগুলো মানুষের সামনে মায়ের হাতে এভাবে ভাত খেলে সবাই বাচ্চা বাচ্চা বলে রাগাবে। আকাশের এমন করা দেখে মুস্কান চট করে বলে উঠল, আন্টি গো, শুনছো? তোমার ছেলে এইভাবে খাবে না, বুঝলে? বাগানে যে কোদাল আছে না, ওটাতে ভাত নিয়ে মুখের মধ্যে ঠুসে দাও, এমনি গপাগপ খেয়ে শেষ করে ফেলবে। বলেই মুস্কান মুখ টিপে হাসতে লাগলো, আর পাশে সুমনা নিশ্চুপে হেসে যাচ্ছে। মুস্কানের বলা কথাগুলো গিয়ে লাগলো আকাশের সম্মানে। আকাশের মা বলল, ওই তুই চুপ করবি? চুপচাপ খেয়ে দিয়ে শুয়ে পড়। এত বছর পর আমার সোনার টুকরো ছেলেটা এসেছে, এতটুকু যত্ন আতি তো করবই। মুস্কান খেতে খেতে বলল, সে করো, আমার সমস্যা নেই। আকাশের মা আবার আকাশের মুখের কাছে ভাত নিয়ে গেল। এবার ঠিকই মুখের মধ্যে ভাত পুড়ে নিল আকাশ। এই দেখে মুস্কান ভাব নিয়ে বলল, দেখলে আন্টি কিভাবে ভাতটা খেয়ে নিল? এমন ছোট ছোট বাচ্চাদের খাওয়ানোর জন্য এমন ভয় দেখাতেই হয়। আরে আন্টি, দেখো দেখো, লিটন বেবিটার ঠোঁটের কোনায় ভাত লেগে আছে, মুছে দাও, নয়তো উচকে বাবুটা মাইন্ড করবে। এসব কথা শুনে রাগে গা জ্বলে যাচ্ছে আকাশের। এভাবে সবার সামনে অপমান করার মানেটা কি? তারপর আবার কি বলে, পুচকি বাবু? আকাশের মা এক ধমক দিয়ে মুস্কানকে বললেন, এত বড় ছেলেটাকে তুই বাচ্চা বলিস কোন দিক দিয়ে? গুনে গুনে 27 বছর হয়েছে আকাশের। বাচ্চা তো তুই,
এবার একটা কোথাও না বলে চুপচাপ খেয়ে নে। এদের এসব কাণ্ড দেখে আফনান না হেসে পারছে না, কিন্তু এত মানুষের সামনে আকাশের এমন হাস্যকর অপমানে যদি না সে হেসেছে, তাহলে রুমে গিয়ে ইচ্ছা মতো কিলঘুষি পড়বে তার পিঠে। তাই চেষ্টা করছে হাসি থামানোর, কিন্তু না, পারছে না। তাই বাম হাত দিয়ে ঠোঁট ঢেকে নিঃশব্দে হাসতে লাগলো সে। ডাইনিংয়ের অনেকেই মুস্কানের কথাই হেসেছে বেশ। খেতে খেতে মুস্কানের মনে হলো কেউ পা দিয়ে তার পায়ে গুঁতা দিচ্ছে। প্রথমে ভাবলো হয়তো ভুলে লেগে গিয়েছে, কিন্তু না, আবারও সেই একই কাজ। মুস্কান রেগে সামনে তাকিয়ে দেখলো আফনান মুচকে মুচকে হাসছে। মুস্কান আবারও লক্ষ্য করলো যে তার সোজাসুজি আফনান বসেছে, সুতরাং পা দিয়ে গুঁতোটা সেই দিয়েছে। প্রচণ্ড রাগ লাগছে তার, কিন্তু আপাতত রাগটাকে কন্ট্রোল করে ভাত খেতে লাগলো। একবার সে ভাবলো সবার সামনে আফনানের এই কাজের কথা বলবে, কিন্তু পর মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদলে ফেললো। ভাবলো সবার সামনে এভাবে সিন ক্রিয়েট করার কোনো মানেই হয় না, বরং রুমে গিয়ে আচ্ছা মতো ধ্যাতানি দিবে সে। খেয়ে দিয়ে রুমে ঢুকে দরজা ভালো করে না আটকিয়েই আচমকা আফনানের পিঠে এক ঘা বসিয়ে দিল আকাশ। এভাবে হঠাৎ করে পিঠে ঘা পড়ায় নিজের হাত দিয়ে পিঠে ডলতে লাগলো আফনান। আকাশের এমন কাজে পিঠ ডলতে ডলতে আফনান বলল, এভাবে মারলি কেন আমাকে? আকাশ পরনের টি শার্ট খুলতে খুলতে বলল, বেশ করেছি, মেরেছি। সবার সামনে আমাকে যখন ওই পুস্কি মেয়ে অপমান করছিল তখন কিছু বললি না কেন তুই? নিজেকে তো আমার বেস্ট ফ্রেন্ড বলে দাবি করিস, আর ফ্রেন্ডকে যে এভাবে অপমান করা হলো তখন কিছুই বললি না। আকাশের কথায় পিঠ থেকে হাত সরিয়ে বিছানা বসে হাসতে হাসতে বলল, তুই কি করছিলি তখন? তুই তো মুখ বুজে সহ্য করছিলি সব। আকাশ স্যান্ডো গেঞ্জিটা পরে বলল, আমি তো মায়ের জন্য চুপ ছিলাম। আফনান হাসতে হাসতে বলল, সব জানি। সাহস ছিল না তোর মধ্যে। সে যাই হোক, মুশির অপমান করাটা আমার কাছে জোশ লেগেছে। এত কিউট করে কেউ এইভাবে অপমান করে বুঝি? আকাশ ফোন দিয়ে বারান্দায় যেতে যেতে বলে, এত হাসবি না, পরে আরেক ঘা দিব। আর এসব ভুলে যা, শুয়ে পড়। আমি শিয়ার সাথে কথা বলে আসি। এই অনুষ্ঠান শেষ হওয়ার পর তো কাজ শুরু করতে হবে। শিয়া আমাদের ফার্স্ট ক্লায়েন্টকে জোগাড় তো করবে। যা। হঠাৎ করে দরজা খুলে কেউ বলল, এটা কোন ধরনের অসভ্যতামি? ফোনে গেমস খেলতে খেলতে আফনানের প্রায় চোখ বুঝে এসেছিল। এমন হুট করে দরজা খোলার আওয়াজে তড়িঘড়ি করে উঠে দেখলো সামনে মুস্কান দাঁড়িয়ে আছে। তার মানে এই কথাটা মুস্কান বলেছে। দরজা খোলার আওয়াজে বারান্দা থেকে আকাশ রুমে আসে। এসে দেখলো মুস্কানকে। কোনো জবাব না পেয়ে মুস্কান আবারও আফনানকে উদ্দেশ্য করে বলল, বলুন, এগুলো কোন ধরনের অসভ্যতামি? মুস্কানের এই কথায় আকাশ আর আফনান নিজেকে একবার দেখে নিল। আকাশের পরনে রয়েছে 3/4 প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি, আর আফনানের পরনে রয়েছে শুধু 3/4 প্যান্ট খালি গা। মুস্কানের কথা শুনে তো তারা দুজনেই ভেবেছে যে তাদের এমন ড্রেস আপে হয়তো মুস্কান এমন করছে। তাই আফনান পাশে থাকা গেঞ্জিটা গায়ে জড়াতে জড়াতে বলে, আজব মেয়ে তো তুমি। পার্সোনাল রুমে যার যেমন ইচ্ছা সে তেমন ড্রেস আপে থাকবে, এতে তোমার সমস্যা কোথায়? আফনানের কথাই মুস্কান খেয়াল করলো যে এই রুমের দুজনের একজনও ফুল ড্রেসে নেই। দুজনের লোমশ পা দুটো চোখে ধরছে যেন। সিচুয়েশনটা বুঝতে পেরে দাঁত দিয়ে নিজের জিভ কাটলো মুস্কান। কি এক লজ্জাজনক পরিস্থিতিতে সে এসে পড়েছে। কি দরকার ছিল এভাবে রুমে ঢোকার? দরজায় নক করেও তো সে ঢুকতে পারত। সব ভেবে মনে মনে নিজেকে হাজারটা গালি দিচ্ছে সে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে বলল, ডাইনিংয়ে যা করেছেন সেটার কথা বলছি। আকাশ বলল, ডাইনিং এ তো তুমি সব করেছো, এতগুলো মানুষের সামনে আমাকে এভাবে অপমান করে। আমি আপনার সাথে কথা বলছি না, আমি ওনার সাথে কথা বলছি। আর ডাইনিংয়ে যা করেছি তাতে আমার কোনো আফসোস নেই, আমি ঠিকই করেছি। মুস্কানের কথা শুনে আকাশ অবাক না হয়ে পারে না। সে ভাবছে এতটুকু মেয়ের তেজ তো দেখো। মুস্কান আফনানকে বলল, এবার বলুন মিস্টার আফনান, আপনি ডাইনিংয়ে খাওয়ার সময় আমাকে পা দিয়ে গুঁতো কেন দিয়েছিলেন? আফনান অবাক হয়ে বলল, আমি এমন কেন করতে যাব? আর কখন করলাম এমন? মিথ্যা কথা বলবেন না। আপনি আমাকে একবার নয় দুইবার পা দিয়ে গুঁতো দিয়েছেন, আবার মুচকি মুচকি হেসেছিলেনও। এবার আফনানের মাথায় আসে যে মুস্কান কোন সময়ের কথা বলছে। আফনান বলল, আরে তুমি ভুল বুঝছো আমাকে। মাঝ পথে আফনানের কথা থামিয়ে মুস্কান বলল, আমি কোনো ভুল বুঝিনি। মুস্কানের কথায় আফনান বিরক্তি নিয়ে বলল, আগে আমার কথা শেষ তো করতে দিবা? কথার মাঝে কথা বললে হয় নাকি? আচ্ছা বলুন। অ্যাকচুয়ালি তখন আমার পায়ে হঠাৎ করে একটা মশা কামড় দেয়। এখন সবার সামনে তো আর নিচে ঝুঁকে হাত দিয়ে পা চুলকাতে পারবো না, তাই এক পা দিয়ে আরেক পা চুলকাচ্ছিলাম। আর হাসার কারণ হলো
আকাশকে বলা তোমার কথাগুলো, দ্যাটস ইট। আফনানের কথা যেন বিশ্বাস হচ্ছে না মুস্কানের। সে ভ্রু উঁচিয়ে সন্দেহর সুরে বলল, সত্যি বলছেন তো? এ কারণেই? আরে হ্যাঁ, সত্যি বলছি, মিথ্যা বলবো কেন? আচ্ছা মানলাম, বাট নেক্সট টাইম এমন কিছু ভুলেও করবেন না। আমি তাহলে যাই। আকাশ বিরক্তি নিয়ে বলল, যাও, অ্যান্ড নেক্সট টাইম দরজা নক করে ঢুকবে। ইটস কল্ড ম্যানার্স। আকাশের কথায় চরম অপমানিত বোধ করলো মুস্কান। মনে হয় নিচে করা অপমানের শোধ নিল। অবশ্য ঠিকই তো বলেছে সে, এভাবে রুমে ঢোকা সত্যিই উচিত হয়নি তার। কি এক বিরক্তিকর সিচুয়েশন। উফ। দরজা হালকা করে লাগিয়ে সেখান থেকে চলে আসলো মুস্কান। নিজ রুমে এসে দেখলো সুমনা, লিয়া আর রুমা বেঘরে ঘুমাচ্ছে। সারা বাড়ি মেহমানপূর্ণ বলে কাজিনসরা এভাবে একসাথে ঘুমাচ্ছে। মুস্কান নিশ্চুপে গিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ল। রাত প্রায় 2টা, এখনো ঘুম আসছে না মুস্কানের। সে কখন থেকে এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম চোখে আসার নেম নেই। চোখ বন্ধ করে আছে তবুও। হঠাৎ করে গিটারের সুরের আওয়াজে চোখ খুলে মুস্কান। এখন কে গিটার বাজাচ্ছে সে চিন্তা করতে করতে পাশে থাকা ফোনের স্ক্রিন অন করে দেখলো 2টা 2 বাজে। সময় দেখে আপনা আপনি চোখ বড় হয়ে গেল মুস্কানের। শুকনো একটা ঢোক গিলে বিড়বিড় করে বলতে লাগলো, এই মাঝরাতে গিটার বাজায় কে রে? কোনো ভূতটুত নাকি? ইয়া আল্লাহ বাঁচাও। আরে না, ভূত হতে যাবে কেন, কিন্তু এত রাতে গিটার বাজাবে কোন পাগলা? সুরের শেষে গান শুরু হলো। এতক্ষণ মন দিয়ে গানটা উপভোগ করছিল মুস্কান, যদিও দূরে হওয়ার কারণে কিছুটা হালকা গলা শুনতে পেয়েছে। অসম্ভব ভালো লাগে তার কাছে এই গানটা। যখনই শুনে একদম হৃদয় জুড়িয়ে যায়। আরমান মালিকের কণ্ঠে এতদিন গানটা শুনেছে সে, আজকে অন্য একটা কণ্ঠে শুনলো। এ অপরিচিত কণ্ঠেও গানটা দারুণ লেগেছে তার কাছে। ইচ্ছে তো করছে সে গায়ককে দেখতে যার কণ্ঠে দারুণ মানিয়েছে গানটা। আর থ্যাঙ্কসও বলতে ইচ্ছে করছে ব্যক্তিটাকে যে তার ফেভারিট গান শুনিয়েছে। প্রথম তো মুস্কান ভেবেছিল হয়তো কোনো ভূতই হবে, কিন্তু গান শোনার পর তার মনে হলো ভূত হলে এমন গান গাইতো যে, আমি ভূত, মানুষকে ভয় দেখানো আমার কাজ, অ্যান্ড ব্লা ব্লা। কিন্তু মনুষ্য জাতির গান শুনে বুঝলো যে এটা মানুষই। এভাবে নানা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল মুস্কান। সকালবেলা প্রচণ্ড ঝাঁকিতে ঘুম ভাঙল মুস্কানের। আধো আধো করে চোখ খুলে দেখল সুমনা দাঁড়িয়ে আছে। চোখে মুখে চরম বিরক্তি। সুমনার এমন বিরক্তি উপেক্ষা করে মুস্কান আরেক পাশ ফিরে বলল, আমার জানু পাখিটা সকাল সকাল এমন প্যাঁচার মতো চেহারা করে কেন দাঁড়িয়ে আছে? সুমনা রেগে মুস্কানকে শোয়া থেকে জোর করে উঠিয়ে বলে, ওই তোকে সেই কখন থেকে ডাকছি জানিস? গত 1 ঘন্টা ধরে তোকে ডেকেই যাচ্ছি, কিন্তু তুই উঠলিই না। শেষ পর্যন্ত এমন ঝাঁকুনি দেওয়ায় উঠলি। আর কটা বাজে জানিস? 9টা বেজে গিয়েছে। নিজের বোনের গায়ে হলুদের দিন বলে কেউ এভাবে ঘুমায় বলে? নিজের বয়সে কাজিনের কাছে ঘুম নিয়ে এত কথা শুনতে বিরক্তি এসে গিয়েছিল মুস্কানের। চোখ দুটো এখনো আধবোজা করে রেখেছে সে, কিন্তু সময়ের কথা শুনে চোখ দুটো যেন অটোমেটিকভাবে বড় হয়ে এলো মুস্কানের। নিজের বোনের গায়ে হলো তার, সে কিনা এতক্ষণ ধরে মরার মতো ঘুমাচ্ছিল। তার এই অতিরিক্ত ঘুমটাই একদিন ডুবাবে তাকে। ঘুম নামক এই জিনিসটা যেন শুধু তার চোখেই আছে। রাজ্যের ঘুম এসে যেন জড়ো হয় শুধু তার চোখেই। তড়িঘড়ি করে সুমনাকে পাশ কাটিয়ে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গেল মুস্কান। খাবার টেবিলে বসার সাথে সাথে মুস্কানের মাথায় একটা চাপড় পড়ল। এই কাজটা কে করেছে দেখার জন্য পাশ ফিরে তাকিয়ে এসে মাহিরার রাগী চেহারা দেখল। মাহিরা চেয়ারে বসতে বসতে বলল, তুই যে আমাকে একটুও ভালোবাসিস না, আজ তার প্রমাণ পেলাম। মাহিরার এই কথাই মুস্কান ভ্রুকুচকে বলল, কি করলাম আমি যে তুমি এমন করে কথা বলছো আপু? মাহিরা সামনে থাকা একটা ব্রেড নিয়ে চিবুতে চিবুতে বলল, তা নয়তো কি? আমার বিয়েতে কই তুই সারাদিন হই হুল্লোড় করবি, সেখানে তুই সকাল 9টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ঠিক বলিনি রে সমু? সুমনা ভাত মুখে নিয়ে অস্পষ্ট গলায় বলল, একদম ঠিক বলছো আপু। মুস্কান কিছু না বলে আরামে ভাত খাচ্ছে আর ভাবছে, অ্যারেঞ্জ ম্যারেজে কোনো মেয়ে যে এতটা শান্ত স্বাভাবিক হতে পারে তা জানা ছিল না তার। মাহিরার বিয়েটা পারিবারিকভাবেই ঠিক হয়েছে। আগে যে কোনো জায়গায় রিলেশন ছিল তা না। মুস্কানদের পরিবারে কারো লাভ ম্যারেজ হয়নি, বড় 2টা চাচাতো ভাই আর একটা মামাতো বোনের বিয়ে হয়েছে পারিবারিকভাবে। তাদের এখন হ্যাপি ফ্যামিলি। মুস্কানের জানা মতে এভাবে পারিবারিকভাবে বিয়েতে মেয়েরা সারাদিন বসে শুধু কান্নাই করে। বলা কওয়া নেই, কান্না শুরু। সে ভেবেছিল তার বোনটাও এমন কাজ করবে, কিন্তু না, সেও বেশ এনজয় করছে। অবশ্য কান্নাকাটি করছে না, এর জন্য অবশ্য মুস্কান বেশ খুশি, কারণ কান্না করলে কোনো মজাই তারা করতে পারতো না। মুস্কানের কোনো জবাব না পেয়ে মাহিরা বলল,
শোন, আব্বু বলেছে 4টার দিকে হলুদের অনুষ্ঠান শুরু হবে, তাই আগে থেকে সব ঠিকঠাক যেন করে রাখি। অনুষ্ঠান শুরু করতে যেন দেরি না হয়। মুস্কান বাঁকা হেসে বলল, একদমই দেরি হবে না। আর আপু, তুমি বলেছিলে না যে অন্যরা হই হুল্লোড় কেন করছি না? তবে আজকে থেকে দেখো আমাদের হই হুল্লোড়। হই হুল্লোড় কাকে বলে আর কত প্রকার ও কি কি সব চিনিয়ে দিব। মাহিরা কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। খাবার শেষে নিজের রুমে গিয়ে বসলো মুস্কান। প্রচুর আলসেমি লাগছে তার। যেই না একটু বিছানায় গায়ে এলিয়ে দিতে যাবে তার আগেই সুমনা সহ ছোট বড় সব কাজিন তার রুমে একগাদা জিনিসপত্র নিয়ে হাজির। সব জিনিসের মধ্যে সবই আজকের অনুষ্ঠানের জন্য সাজাগোজার জিনিস। সবাই এসব নিয়ে মুস্কানের রুমে এসেছে এই জন্য যে গোল মিটিং করে কার কি আছে, কার কি নেই, কার কি ম্যাচিং প্রয়োজন সব জানার জন্য। কারণ সাজার সময়ে এসব নিয়ে প্রচুর ঝামেলা হয়। সবকিছু ঠিকঠাক করার পর রুমা জিদ ধরলো সে বাগানে গিয়ে হলুদের স্টেজ দেখবে, কেমন কি ডেকোরেশন হয়েছে তা দেখবে। যেই ভাবা সেই কাজ। মুস্কান তো প্রথমে আলসেমির জন্য যেতে চাচ্ছিল না, কিন্তু পরে রুমা তাকে জোর করে নিয়ে যায়। সাথে আছে সুমনা। বাগানে গিয়ে সব ডেকোরেশন দেখে রীতিমতো মুগ্ধ মুস্কান। এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে যে দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে। স্টেজের আশেপাশে ঘুরে ঘুরে দেখছে মুস্কান, রুমা আর সুমনা। হঠাৎ মুস্কানের চোখ আটকে যায় বাগানে রাখা বেতের চেয়ারে বসা আফনানের উপর। সাদা টি শার্ট আর ব্ল্যাক জিন্সে একদম নজর কেড়ে নেওয়ার মতো সুন্দর লাগছে। হালকা বাতাসে মাথার অবাধ্য চুলগুলো বেশ জ্বালাতন করছে। ফোন টিপতে টিপতে হাত দিয়ে চুলগুলো ঠিক করলো আফনান। এটা দেখতে বেশ লাগছে মুস্কানের কাছে। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সে। কেন যেন তার কাছে আফনানের এই সাধারণভাবে বসে থাকাও অসাধারণ কিছু লাগছে। বেশ কিছুক্ষণ আফনানের দিকে তাকিয়ে রইল মুস্কান, কিন্তু পরক্ষণেই নিজেকে সামনে নিল সে। নিজের ডান হাত দিয়ে বাম হাতে একটা চিমটি কাটলো সে। আফনানকে এভাবে দেখার কি আছে, আর কেনই বা দেখছে সে? ধ্যাত! সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে সুমনার হাত ধরে বাড়ির ভিতরে চলে যেতে লাগলো। কিন্তু প্রবেশ পথেই কারোর সাথে ধাক্কা খেল মুস্কান। ধাক্কা খাওয়ায় পড়ে যেতে নিলেও সুমনাকে ধরে নিজেকে সামনে নিল মুস্কান। তাকে কে ধাক্কা দিল এটা দেখার জন্য চোখ তুলে তাকালো সে। সামনে থাকা ব্যক্তিটাকে দেখে রাগ হয়ে গেল। ব্যক্তিটা আর কেউ না, আকাশ। মুস্কান বলল, ওই মিস্টার খাটাস খাম্বা, দেখে চলতে পারেন না? চোখ কি মাথার পেছনে রেখে হাঁটেন? সরি বলুন এক্ষুনি। আকাশের কানে মনে হয় মুস্কানের কথাটা গেল না। সে পকেটে হাত দিয়ে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল। আকাশের এমন কাজে মুস্কান তো থ বনে গেল। সারা বাড়ি বাচ্চাদের চিল্লা চিল্লিতে আর বড়দের ব্যস্ততায় পরিপূর্ণ। ছেলেরা পরেছে নীল রঙের পাঞ্জাবি আর মেয়েরা পরেছে সিল্কের নীল রঙের শাড়ি। সবাইকে এই রঙে বেশ মানিয়েছে। মাহিরাকে পরানো হয়েছে হলুদ রঙের শাড়ি। বাঙালি স্টাইলে শাড়ি পরিয়ে ফুলের গহনা পরানো হয়েছে। খুব মিষ্টি লাগছে তাকে দেখতে। সবাই রেডি হয়ে গার্ডেনে গেল। আফনানকে নীল পাঞ্জাবিতে অন্যান্য দিনের চেয়ে বেশি হ্যান্ডসাম লাগছে আজকে। ডান হাতে বেল্টের ঘড়ি আর পাঞ্জাবির হাতা গুটানো। লোমশ হাত দুটো যেন মুস্কানকে বারবার তাকাতে জোর করছে। আকাশকেও অনেক হ্যান্ডসাম লাগছে। তার পাঞ্জাবির হাতটা দুটো একদম কবজি পর্যন্ত রাখা। গার্ডেনে প্রবেশ করার স্টাইলটা সুমনাকে বেশ আকর্ষণ করছে কেন যেন এক অদ্ভুত কারণে। সাধারণ প্রবেশ, কিন্তু তাও যেন একটা নায়ক নায়ক ভাবাচ্ছে। মুস্কান শাড়ি পরেছে ঠিকই, অন্য জনের মতো, কিন্তু আঁচলটা অন্যান্যদের মতো রাখেনি। রেখেছে কাঁধের উপর সেফটি পিন আটকে, কারণ আঁচল সে সামলাতে পারে না। এতে অল্প একটু পেট দেখা যাচ্ছে তার। তবে হাতটা এদিক ওদিক করলে শাড়ি পরার সময় পেটের দিকটাই ব্লাউজের সাথে শাড়ি সেফটি পিন করতে চেয়েছিল, কিন্তু পরে ভুলে যায়। একজনের যে মুস্কানের এমন শাড়ি পরা দেখে রাগ উঠে তা তো আর মুস্কান নিজে জানে না। মুস্কান রুমে ফোন রেখে আসে ভুলে, তাই সেটা আনার জন্য আবার রুমে গেল সে। এদিকে যে তার পিছে পিছে কেউ আসছে সেটা খেয়াল করেনি সে। রুমে এসে বিছানার উপর থেকে ফোনটা হাতে নিল মুস্কান। হঠাৎ করে দরজা আটকানোর আওয়াজে চমকে উঠল সে। সামনে তাকিয়ে অবাক হয়ে গেল সে, কারণ সামনে থাকা ব্যক্তিটা আর কেউ না, আফনান। মুস্কানকে কিছুই বলার সুযোগ না দিয়ে আফনান মুস্কানের হাত ধরে একদম কাছে এনে শাড়ির আঁচল থেকে পিন খুলে আঁচলের ভাঁজ খুলে ছড়িয়ে দেয় আঁচল, আর বলে, নাও ইটস পারফেক্ট। তারপর মুস্কানের গালে ছোট করে একটা চুমু দিয়ে তাকে ছেড়ে দরজার কাছে গেল আফনান। আফনানের এমন হুটহাট কাজে পুরাই থ বনে গেল মুস্কান। চোখ দুটো একাই যেন বড় হয়ে এলো তার। কি দিয়ে কি হয়ে গেল, মাথা কাজ করছে না তার, পুরো শরীর যেন জমে গিয়েছে তার। মুস্কানের এমন অবস্থা দেখে আফনান বাঁকা হেসে বলে, बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है सेनोरिटा। দরজা খুলে আফনান চলে যেতে লাগলো। দরজা খোলার আওয়াজে যেন হুঁশ ফিরে মুস্কানের। সে দরজার কাছে এসে আফনানকে জোরে বলল,
ওই বাংলাদেশের রেসার কে? এসব কি করলেন আপনি? আফরান না থেমে যেতে যেতে বলল। কেন আবার করে দেখাবো? আফরান থামলো না দেখে মুস্কান আফনানের পিছে যেতে যেতে বলল, আপনার সাহস তো কম না? আমাকে এইভাবে টাচ করার অধিকার কে দিল আপনাকে? আফনান সিঁড়ির কাছে এসে বলল, শাড়ি যে পরেছো ঠিকভাবে পরলেই তো পারো, নাকি ঠিকভাবে শাড়ি পরতে পারো না? তোমার যে পেটের কিছু অংশ দেখা যাচ্ছিল সেটা কি একবারও খেয়াল করেছো? আফনানের এই কথা শুনে মুস্কান অবাক হয়ে গেল, কারণ সে জানতোই না যে শাড়ির ফাঁক দিয়ে তার পেট দেখা যাচ্ছিল। একবার মনেও এসেছিল যে ব্লাউজের সাথে শাড়ি পেটের কাছে সেফটি পিন দিয়ে আটকে রাখবে, কিন্তু পরে ভুলে যায়। নিজের উপর নিজের চরম রাগ লাগছে তার। না জানি কত মানুষের চোখ পড়েছে সেদিকে। আজকাল মানুষের নজর তো ভালো না। হাত মুঠো করে চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে মুস্কান। নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে তার। আফনান হাত গুটিয়ে শুধু মুস্কানকে খেয়াল করছে। সে বোঝার চেষ্টা করছে যে মুস্কান এভাবে হাত মুঠো করে কেন রেখেছে, আর চোখটাও বন্ধ করে রেখেছে, আর ওভাবে উইদাউট এনি টক দাঁড়িয়ে আছে কেন। অবশ্যই এভাবে মুস্কানকে আলতো করে চোখ বন্ধ করে রাখা দেখে আফনানের বেশ ভালো লাগছে। পরে আফনান মুস্কানের কাছে গিয়ে চোখের সামনে একটা তুড়ি বাজালো। তুড়ির আওয়াজ শুনে মুস্কান যেন বাস্তবে ফিরে এলো। নিজের হাতের মুঠো খুলল সে, আর ধীরে ধীরে চোখটাও খুলল। এখন অনেকটাই রাগ কন্ট্রোলে। ছোট থেকেই নিজের উপর রাগ হলে এভাবেই সে নিজের রাগ কন্ট্রোল করত। আফনান ভ্রু উঁচিয়ে মুস্কানকে জিজ্ঞাসা করলো, এভাবে দাঁড়িয়েছিলে কেন? ভূতে ধরেছিল নাকি, নাকি কিছু সময়ের জন্য পাগল হয়ে গিয়েছিলে? আফনানের কথাগুলো শুনে মুস্কানের আবার রাগ হতে লাগলো। সে দাঁতে দাঁত চেপে বলল, আচ্ছা, আপনার সমস্যাটা কি বলবেন? আমি দাঁড়িয়ে থাকি, পাগল হই, বা আমাকে ভূতে ধরুক, সেটা আপনার জানার বিষয় না। অবশ্যই আমার জানার বিষয়। আপনার জানার বিষয় কেন? কি করবেনটা কি? সেটা তোমার না জানলেও চলবে সেনরিটা, বলে পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে চলে যেতে লাগলো। মুস্কান আবার পিছন পিছন যেতে যেতে বলল, আচ্ছা, সেসব না হয় বাদই দিলাম। আপনি কেন আমাকে টাচ করে আমার শাড়ির আঁচল ওভাবে খুললেন বলুন? আমাকে তো বলতে পারতেন আগে বিষয়টা। মুস্কানের কথার কোনো জবাব না দিয়ে আফনান উল্টো দিকে ঘুরে মুস্কানকে দেখতে দেখতে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। 2 নম্বর সিঁড়িতে এসে সে থেমে গেল, হয়তো মুস্কানের কথার কোনো জবাব দেওয়ার জন্য, কিন্তু পারল না। মুস্কান আফনানের কোনো জবাব না পেয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো, কিন্তু শাড়ির খোলা আঁচল আটকে পড়ে যেতে নিল। কিন্তু তার আগেই আফনান হাত দিয়ে মুস্কানকে ধরল। এভাবে হুট করে পড়ার জন্য মুস্কান ভয় পেয়ে গেল। বুক ঠিপ ঠিপ আওয়াজ করে যাচ্ছে, কারণ এভাবে দোতলার সিঁড়ি থেকে নিচে পড়লে হাত পায়ের হাড় কতগুলো যে ভাঙতো তার হিসাব হয়তো দেওয়া সম্ভব না। আফনান ধীরে ধীরে মুস্কানকে সোজা করে দাঁড় করালো। মুস্কান সোজা হয়ে দাঁড়িয়ে শাড়ি চুল ঠিক করতে লাগলো, আর বিড়বিড় করে বলতে লাগলো, ঠিক এই জন্যই আমি শাড়ির আঁচল সবসময় ভাঁজ করে পরি। আফনানের কানে মনে হয় মুস্কানের বলা কথাগুলো গেল। সে বলল, ঠিক আছে, শাড়ির আঁচল ভাঁজ করে পরো, প্রবলেম নেই, কিন্তু সব দিকে খেয়াল রেখে পড়ো। আফনান আর কিছু না বলে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। কয়েক সিঁড়ি যাওয়ার পর আবারও দাঁড়িয়ে পড়ল। মুস্কানের দিকে ঘুরে সে বলল, আর একটা কথা, সব প্রশ্নের জবাব জানতে হয় না সেনরিটা। কিছু কিছু প্রশ্নের জবাব অজানা থাকাই ভালো। হয়তো সময় মতো জবাব পেতেও পারো, আবার নাও। বলে বাঁকা হেসে চলে গেল। আর মুস্কান সেখানেই ঠাই দাঁড়িয়ে রইল। আফনানের বলা কথাগুলো সে ভাবছে শুধু। নিচে নামার পর আফনান আর মুস্কানের বেশ কয়েকবার চোখাচোখিও হয়েছে। এই বিষয়টা বেশ কয়েকবার খেয়ালও করেছে সুমনা। অবশ্য এই বিষয়ের চেয়ে সে বেশি খেয়াল করেছে আকাশের উপর। আকাশের আজকের গেটআপে সুমনা ক্রাশ না খেয়ে পারল না। তার কাছে আকাশের সবচেয়ে যে বিষয়টা ভালো লেগেছে তা হলো বারবার হাত দিয়ে নিজের মাথার চুলগুলো ঠিক করা। তার কাছে মনে হয়েছে একদম ফিল্মে যেভাবে নায়করা স্টাইল করে নিজের মাথার ঘন চুলে হাত বুলায়, আকাশের ভাবটাও একদম সেরকম। যদিও আকাশকে সে এসব নায়কদের সাথে কম্পেয়ার করতে নারাজ, কারণ আকাশকে তার কাছে একটা নায়কের থেকেও বেশি ভালো লাগে। আপাতত আকাশ তার ক্রাশ লিস্টের উপরে এখন। সুমনা আনমনেই ভাবছে, আচ্ছা আকাশ কি তার দিকে একবারও তাকিয়েছে? যদি তাকিয়ে থাকেও তাহলে কেমন লাগছে আকাশের কাছে সুমনাকে? এসব ভাবতে লজ্জায় লাল হয়ে এলো সুমনার মুখ। পুরো অনুষ্ঠান বেশ ভালোভাবেই শেষ হয়ে গেল। সবাই বেশ মজাও করেছে। সন্ধ্যার দিকে সব বসে গল্পগুজব করতে লাগলো। কিছুক্ষণ বাদে মুস্কানের আম্মু তনয়া বেগম জোরে চিৎকার করে মুস্কানকে ডাকলো। এভাবে ডাকাই সবাই ভয় পেয়ে যায়। সবাই ভাবতে লাগলো কোনো বড় বিপদ আসেনি তো আবার। মুস্কান তাড়াতাড়ি তার মা রুমে গেল, পিছে পিছে বাদবাকি লোকজন। সবাই দেখলো তনয়া বেগম আলমারির কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। আলমারির কাছে কিছু একটা খুঁজছেন। মুস্কান তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো,
এভাবে কি খুঁজছো আম্মু? তনয়া বেগম উদ্বিগ্ন হয়ে বললেন। মাহিরার বিয়ের জন্য আনা গহনার সেট কোথায় মুস্কান? পাচ্ছি না তো। তনয়া বেগমের এই কথা শুনে মুস্কানের গলা শুকিয়ে এলো। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আরে ভালো করে দেখো আম্মু, পেয়ে যাবে। তনয়া বেগম আলমারি হাতড়াতে হাতড়াতে কান্না কণ্ঠে বললেন, কই পাচ্ছি না আমি। তোকে এই দায়িত্ব দিয়েছিলাম, তুই তো বললি এখানে রেখেছিস, তাহলে এখন পাচ্ছি না কেন? মুস্কান তাড়াতাড়ি আলমারির কাছে গিয়ে গহনা খুঁজতে লাগলো। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তার। কি হবে যদি এই গহনার সেট না পাই? এদিক ওদিক করে খোঁজাখুঁজির পর মুস্কানকেও হতাশ হতে হলো, কারণ সেও গহনা পেল না। মুস্কানের এখন কান্না চলে আসছে, তাও অনেক কষ্টে কান্না আটকে রেখেছে সে। সবাই চেঁচামেচি শুনে নিজের রুম থেকে মাহিরাও চলে আসে। এসে দেখে এ কাণ্ড, সে তো হতভম্ব হয়ে গেছে। এত টাকার গহনা তাহলে চুরি হয়ে গেল? মুস্কানের চাচি উদ্বিগ্ন স্বরে বলল, না চাচি, আমি তো এখানের লকারেই রেখেছিলাম, কিন্তু কোথায়? পুরো কথা শেষ করতে পারলো না মুস্কান। তার আগেই সজোরে একটা চড় পড়ল তার গালে, আর চড়টা মেরেছেন তনয়া বেগম সবার সামনে। তনয়া বেগম কান্না করছেন, রেগে চিৎকার করে মুস্কানকে বললেন, একটা দায়িত্ব দিয়েছিলাম তোর উপর, তাও তুই সামলাতে পারলি না। পারিসটা কি তুই সারাদিন ধিং ধিং করে ঘুরে বেড়াতে? দাও, এটা খুব পারবি, অথচ একটা দায়িত্ব কাজ দিলে পারিস না। এই গহনাগুলো আনবি কোথা থেকে শুনি? এত টাকার গহনা একদিনে তো আবার বানানো তো সম্ভব না, আর এই মুহূর্তে এত টাকা পাবই বা কোথায়? মুস্কান গালে হাত দিয়ে কান্না করতে করতে বলল, আম্মু আমি সত্যিই জানি না কোথায় গহনা, আমি এখানেই রেখেছিলাম। এ কথা শুনে তনয়া বেগম আবারও মারতে গেলেন মুস্কানকে, কিন্তু তার আগেই মুস্কানের চাচি মুস্কানকে সরিয়ে নেন, আর মুস্কানের খালা গিয়ে ধরেন মুস্কানের আম্মুকে। তনয়া বেগম চিল্লিয়ে বলেন, এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা বলছি, এক্ষুনি। মুস্কানের কিছু না বলে নিজেকে চাচি থেকে ছাড়িয়ে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে ছাদের উদ্দেশ্যে গেল। চিৎকার চেঁচামেচিতে রুম থেকে বের হয়ে নিচে যেতে যাবে আফনান, কিন্তু তার আগেই সে দেখলো মুস্কান কান্না করতে করতে ছাদে গেল। এদিকে আকাশ মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমে ব্যস্ত। এত কিছু হয়ে গেল অথচ সে টেরই পেল না। ছাদে দাঁড়িয়ে নিঃশব্দে কান্না করছে মুস্কান, বারবার চোখের পানি মুছছে। এদিকে সুমনা মুস্কানকে খুঁজতে খুঁজতে গার্ডেনে গেল। গার্ডেনে না পেয়ে নিচ থেকে ছাদের দিকে তাকালো, আর মুস্কানকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মুস্কান নিচের দিকে তাকিয়েই ছিল। সুমনা মুস্কানকে ইশারা করে বলল যে সে আসছে ছাদে। কিছুক্ষণ পর মুস্কান অনুভব করলো যে কেউ তার কাঁধে হাত রেখেছে। মুস্কান কিছু না বলে চোখ বন্ধ করে কান্না করতে করতে সামনে থাকা ব্যক্তিটাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তবে এবার নিঃশব্দে নয়, হাউমাউ করে কান্না করতে লাগলো সে। কান্না করছে তো করছেই, এই কান্না যেন শেষ হচ্ছে না, কারণ এতগুলো মানুষের সামনে তার মা তাকে এভাবে থাপ্পড়টা মারবে ভাবতেও পারেনি সে। প্রায় 10 মিনিট এভাবে কান্না করতেই থাকে মুস্কান। যাকে জড়িয়ে ধরে যে সে এভাবে কান্না করেছে তার জামা যে চোখের পানিতে ভিজে গিয়েছে তা সে খেয়াল করেনি। কান্না ধীরে ধীরে কমে যেতে লাগলো মুস্কানের। সে খেয়াল করলো তার নাকি পুরুষ মানুষের পারফিউমের গন্ধ লাগছে। তারপর আবার খুব কাছে, বলা যায় একদম কাছে। এতক্ষণ কান্না করতে করতে হুঁশই ছিল না তার, তাই হয়তো এতক্ষণ ঘ্রাণটা খেয়াল করেনি সে। কি চিন্তা করে সামনে থাকা ব্যক্তিটাকে দেখে নিজেকে ছাড়িয়ে নিল সে। এরপর সামনে তাকাতেই চমকে গেল সে, কারণ সামনে থাকা ব্যক্তিটা আফনান। তাহলে সে এতক্ষণ একে ধরে কান্না করছিল? সে তো ভেবেছিল এটা সুমনা, কারণ সুমনাই তো উপরে আসছিল। সে ভাবতেও পারেনি এখানে আফনান হবে, আর তাকে জড়িয়ে এভাবে কান্না করবে সে। খুব লজ্জা লাগছে তার, খুবই লজ্জা। এর জন্য আফনানের সোজাসুজি তাকাতেও পারছে না, মাথা নিচু করে রেখেছে সে। মাথা নিচু করে রেখেই সে বলল, আই এম সরি, সো সরি, আমি বুঝতে পারিনি যে আপনি হবেন, আমি তো ভেবেছিলাম সুমনা। আফনান ধীর গলায় বলল, ইটস ওকে সেনরিটা, প্রবলেম নেই। আফনানের কথা শুনে মুস্কান অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল আফনান হয়তো রাগ করবে। আফনানের বলা শেষ শব্দটা স্যানোরিটা মুস্কানের কানে এখনো বাজছে। কেন যেন এই সম্বোধনটা মন ছুঁয়ে দিল মুস্কানের। এত সুন্দর করে আফনান স্যানোরিটা বলেছে, মন চাচ্ছে বারবার শুনি। রাতের নিকোষ কালো আধার নামতে এখনো কিছু সময় বাকি আছে। সাজের আলো খেলা করছে যেন সারা আকাশ জুড়ে। সেই আলো মুস্কানের মুখে এসে পড়ছে, কেমন একটা নীলচে কালো লাল রঙের মিশ্রণ। এই আলোতে মুস্কানকে দেখতে অপরূপ লাগছে। সাজের এই সুন্দর আলোতে চোখের ব্যারং পানিও যেন সুন্দর একটা মিশ্রিত রং ধারণ করেছে। আফনানের বারবার ইচ্ছা হচ্ছে মুস্কানের গাল বেয়ে পড়া চোখের পানি আলতো করে মুছে দিতে, কিন্তু কোন অধিকারে সে মুছে দিবে এ পানি?
এই চিন্তা করতে করতেই সে দেখলো মুস্কানের হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে নিল। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে। এই চুপচাপ থাকাটা বেশ জ্বালাচ্ছে আফনানকে, তাই সে ভাবলো নিজেই কথা শুরু করবে, কিন্তু তার আগেই মুস্কান বলল, আমি আবারও সরি বলছি, আমার জন্য আপনার জামা ভিজে গিয়েছে, আমি ইচ্ছে করে করিনি এটা। বারবার সরি বলার কোনো প্রয়োজন তো দেখছি না আমি। অজান্তেই হোক, যাই হয়েছে ভালোর জন্য হয়েছে। অ্যাটলিস্ট কান্না করে একটু হালকা তো হতে পেরেছো। মাঝে মাঝে এভাবে মন খুলে কাঁদলে একটু মনের ব্যথাটা দূর হয়, তখন অনেকটাই হালকা লাগে নিজেকে। তোমরা মেয়েরা তো ইচ্ছে মতো কান্না করতে পারো, কিন্তু দেখো ছেলেদের এইভাবে কান্না করার অধিকারটুকু নেই, কারণ সবাই না কি বলবে। সেটা অবশ্য ঠিক। মুস্কান কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আমি ভাবিওনি যে আমার দ্বারা এমন ভুল হবে, অথচ আমি ঠিক জায়গায় গয়না রেখেছিলাম, না জানি গেল কোথায়। এখন খুঁজে পাবে নাকি সেটাও জানি না। বলতেই চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল মুস্কানের। মুস্কানের আব্বু বাজার থেকে এসে দেখে ড্রয়িং রুমে কেউ নেই। প্রথমে খুব অবাক হন উনি, পরে নিজের রুমে গিয়ে দেখেন ছোটখাটো একটা ভিড়। এ দেখে প্রথমে ওনার বুক কেঁপে ওঠে, না জানি কি হয়েছে। ভিড় টেলে সামনে এগিয়ে দেখেন তনয়া বেগম কান্না করছেন। উনি তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, মাইরা আম্মু, এভাবে কান্না করছো কেন, কি হয়েছে? মুস্কানের মামি বলল, ভাইজান, মাহিরার বিয়ের সব গয়না মনে হয় চুরি হয়ে গিয়েছে, পাওয়াও যাচ্ছে না কোথাও। এটা শুনে মুস্কানের আব্বু আতকে উঠলেন। তিনি বললেন, কি বলছো কি? সব জায়গায় ভালো করে খুঁজেছো? লকারে খুঁজেছো? মুস্কানের আম্মু কান্না জড়িত কণ্ঠে বললেন, আলমারি তন্ন তন্ন করে খুঁজেও পাইনি। বাইরের লকারে দেখেছো? মুস্কানের আম্মু এই কথা শুনে কান্না বন্ধ করে বললেন, না তো, সেখানে তো দেখিনি। আর ওখানে থাকবেই বা কেন? আমি মুস্কানকে দিয়ে আলমারির লকারে রাখছি গহনাগুলো। মুস্কানের আব্বু তৎক্ষণাৎ গিয়ে রুমের বড় মজবুত লকার খুললেন, আর সৌভাগ্যক্রমে গহনাগুলো সেখানেই পেলেন। সবাই গহনা দেখে অবাক হয়ে যায়। কেউই ভাবেনি যে গহনা এখানে থাকবে। সবাই ভেবেছিল গহনা চুরি হয়ে গিয়েছে। মুস্কানের আব্বু বললেন, আমি আজকে বিকালে বাজারে যাওয়ার আগে গহনা আলমারির লকার থেকে বাইরের লকারে রেখে গিয়েছি, কারণ আলমারির লকারের চেয়ে এই লকার মজবুতও বেশি আর পাসওয়ার্ডও কঠিন। মুস্কানের আম্মুকে কথা বলে যাব, কিন্তু সে তো কাজে ব্যস্ত ছিল তখন, তাই ভাবলাম বাজার থেকে এসেই বলবো, কিন্তু কে জানতো এমন হবে। এই একটা কাজ করলে তুমি। এই জন্য আমি মেয়ের গায়ে হাত উঠিয়েছি, তাও আবার সবার সামনে। সে কি? তাই বলে ভালোভাবে না দেখে মেয়ের গায়ে হাত তুললে? প্রথমে এই গহনা না পেয়ে আমার মাথা কাজ করছিল না। মুস্কানের চাচি সুমনাকে বলল, সুমনা, তাড়াতাড়ি মুস্কানকে ডেকে নিয়ে আয়, না জানি কোথায় আছে মেয়েটা। সুমনা তখন মুস্কানের কাছেই যেতে চাচ্ছিল, কিন্তু মামি সুমনাকে পানি আনার জন্য পাঠিয়ে দেয়, তাই তখন যাওয়া হয়নি। সুমনা তাড়াতাড়ি ছাদে গেল। ছাদে গিয়ে দেখলো আফনান আর মুস্কান কথা বলছে। সুমনা আফনানকে এখানে আশা করেনি। সে মুস্কানকে দূর থেকে ডেকে বলে, মুস্কান, নিচে চল তাড়াতাড়ি, গহনা পাওয়া গিয়েছে, তোকে ডাকছে। এই কথা শুনে মুস্কান তাড়াতাড়ি রুমের উদ্দেশ্যে গেল। পিছে পিছে আফনানও গেল। মুস্কান রুমে আসার সাথে সাথে তনয়া বেগম মুস্কানকে জড়িয়ে ধরে বললেন, এভাবে মারাটা সত্যি উচিত হয়নি আমার। সব আগে ভালো করে দেখে নেওয়া উচিত ছিল। গহনা ওই বড় লকারে ছিল, তোর আব্বু বিকেলে রেখে গিয়েছিল, আমাদেরকে বলার সুযোগ পায়নি। কিছু মনে করিস না মা। কিছু মনে করিনি আম্মু। আজকে রাতেও ঘুম আসছে না মুস্কানের। কি যে হয়েছে নিজেও বুঝছে না সে। এপাশ ওপাশ করতে করতে আবার সেই গিটারের আওয়াজ। কিছুক্ষণ পর গান শুরু হলো। পুরো গানটা গতকাল রাতের মতো আজও মন দিয়ে শুনেছে। গান শেষ হওয়ার পরও মনে হয় শেষ হলো কেন গানটা। গানগুলো যেমন পছন্দের, এখন গায়কও পছন্দের হয়ে গেল। এই গায়কটাকে খুব দেখতে ইচ্ছে করছে। গানগুলো আর কণ্ঠটার প্রেমে পড়ে গিয়েছে সে। প্রেমে পড়ারই কথা, কারণ এতটা সুন্দর করে গান গাওয়া ব্যক্তিটার প্রতি একটা ঝোঁক চলে আসে। বারবার শুনতে ইচ্ছা করে তার গলা। সকালবেলা সবার চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙল মুস্কানের। প্রায় প্রতিদিন এভাবে ঘুম ভাঙে বলা যায়। যেদিন একটু গভীর ঘুমে থাকে সেদিন সুমনার ঝাঁকুনিতে ঘুম ভাঙে তার। বাড়িতে মেহমান আসা থেকে এমন হচ্ছে তার সাথে। সকালের নাস্তা করে মুস্কান ছাদে এসে দাঁড়িয়েছে। সুমনা নিচে বসে ফোন টিপছে। জোর করেও তাকে আনা যায়নি ছাদে। ছাদে দাঁড়িয়ে সকালে স্নিগ্ধ বাতাস চোখ বন্ধ করে অনুভব করছে মুস্কান। খুব একটা রোদ নেই আকাশে, হালকা মেঘলা আকাশ। হয়তো হুট করেই বৃষ্টির আগমন হতে পারে। বৃষ্টির কথা মনে পড়তেই মুস্কানের মনে তীব্র একটা ইচ্ছে জাগলো বৃষ্টিতে ভিজার।
অনেক দিন ভিজে না সে, বৃষ্টিতে ভিজার মজাই আলাদা, অন্যরকম একটা অনুভূতি হয়। সেই অনুভূতিটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। কিছুক্ষণ পর ছাদে আসলো আকাশ আর আফনান। তারা এসে দেখলো মুস্কান চোখ বন্ধ করে কিছু অনুভব করার চেষ্টা করছে, হয়তো এই পরিবেশটা। আকাশ স্থির করাই বলল, মুস্কান, তোমার সাথে কি একটু কথা বলা যাবে? এভাবে হুট করে কারোর গলার আওয়াজে চমকে উঠে মুস্কান, কিন্তু সে ভাবটা বাহিরে প্রকাশ করে না। সে পাশ ফিরে দেখলো আকাশ দাঁড়িয়ে আছে, তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে আফনান। মুস্কান আকাশকে লক্ষ্য করে বলল, কি বলবেন বলুন। আকাশ একটু ইতস্তত করে বলল, মুস্কান, আমরা কি আবার আগের মতো বন্ধু হতে পারি? বলে মুস্কানের দিকে হাত বাড়িয়ে দেয়। এ দেখে মুস্কান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চাইলে কি আবার সব আগের মতো করা যায় নাকি? একটা ভাঙা গ্লাসকে কি আবার আগের মতো করে ফেলা সম্ভব? হয়তো জোড়া দেওয়া যায়, কিন্তু দাগ তো রয়েই যায়। মুস্কানের এই কথা শুনে আকাশ মাথা নিচু করে নিজের হাত ফিরিয়ে নিল আর বলল, 10 বছর আগের কথা এভাবে মনে গেঁথে নিয়ে থাকবে কতদিন? অতীত নিয়ে কতদিন বাঁচা যায় বলো? আর 10 বছর আগে যেটা হয়েছিল সেটা নিতান্তই আমার না বোঝার জন্য হয়েছিল। আমি না বুঝে তোমাকে ওভাবে চড়টা মারি। আসলে সে সময়টাতে বয়সের একটা প্রভাব ছিল। তখন এসব পছন্দ, প্রেম, ভালোবাসার প্রতি স্বভাবতই মানুষের ঝোঁক থাকে বেশি। আমারও ছিল। এই জন্য না জেনে বুঝে তোমার সাথে এমন বিহেভই করি। এখন মনে হয় যে আসলে হয়তো তোমার কোনো ভুলই ছিল না সেদিন। আমি বেশি বেশি করে ফেলেছিলাম। এর জন্য সরি। আই এম এক্সট্রিমলি সরি। মুস্কান হালকা হেসে বলল, সেদিন আমার আসলেই কোনো দোষ ছিল না। সেদিনকার প্রতিটা ঘটনা যে আমার একদম ভালোভাবেই মনে আছে তা না, কিন্তু এইটুকু ঠিকই মনে আছে যে সেদিন আমি ছবিটা ইচ্ছে করে নেইনি। আচ্ছা, সেসব কি ভোলা যায় না? ওসব অনেক আগেকার বিষয়। অতীতকে মনে রেখে কেন আমরা বর্তমান আর ভবিষ্যৎকে নষ্ট করব? প্লিজ মুস্কান, আমি চাই আমাদের মধ্যে আগেকার মতো বন্ধুত্ব হোক। এটা চাওয়া কি অন্যায়? মুস্কান কিছুক্ষণ ভেবে বলল, চেষ্টা করা যায়, যদিও আগের মতো সব সম্ভব না, তারপরেও। মুস্কানের কথা শুনে আকাশ মুচকি হেসে হাত বাড়িয়ে দেয় মুস্কানের দিকে। মুস্কানও হালকা হেসে হাত মিলিয়ে দেয় আকাশের হাতের সাথে। আকাশ মুখে হাসি রেখেই বলল, তবে আজ থেকেই শুরু হোক এই বন্ধুত্বের পথ নতুন রূপে। মুস্কান কিছু না বলে শুধু মুখে হাসি রেখে মাথা নাড়ায়। এদিকে যে আকাশ আর মুস্কানের এভাবে হাত মিলানো দেখে আফনানের যে ভিতরে জ্বলে যাচ্ছে তা তো আর কেউ জানে না। আফনান মনে মনে বলছে, এত হাত মেলানোর কি দরকার? এমনি তো বন্ধুত্বের শুরু করা যায়। আচ্ছা, এরা হাত মেলাক, আমার কি? এরা ছোটবেলার বন্ধু, তো সমস্যা নেই তো। কিন্তু আবার এটা দেখতেও আমার রাগ লাগছে, কি এক ঝামেলা, উফ। আফনান আকাশকে বলল, কতক্ষণ এইভাবে থাকবি? চল নিচে যাই। আর একটু কথা তো বলতে দিবি। পরে কথা বলিস, এখন চল তো নিচে। এসব দেখে মুস্কান হেসে হেসে বলে, নিচে যান তাড়াতাড়ি, আপনার বন্ধুর হয়তো কোনো কাজ আছে। আফনান মুস্কানের কথা শুনে আকাশকে টানতে টানতে নিচে নিয়ে আসে। মুস্কান ছাদেই দাঁড়িয়ে থাকে। সে অপেক্ষা করছে বৃষ্টির জন্য, কখন একটু বৃষ্টি হবে আর সে মন মতো ভিজবে। কিন্তু এই বৃষ্টি আসার নামই নেই। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে সে রুমে চলে আসে। রুমে এসে দেখলো সুমনা এখনো ফোন টিপছে। মুস্কান যে রুমে এসেছে সেদিকে তার খেয়ালই নেই। মুস্কান গিয়ে সুমনার মাথায় হালকা একটা চাটি মেরে বলল, সেই কখন থেকে ফোন নিয়ে পড়ে আছিস, দেখছিসটা কি? সুমনা ফোনের দিকে তাকিয়েই বলে, একটা থ্রিলিং মুভি দেখছিলাম। মুস্কান বিছানায় বসতে বসতে বলে, ও তাই নাকি? যাই হোক, একটা ভালো খবর শুনবি? সুমনা সে আগের মতো ফোনের দিকে তাকিয়েই বলে, বল শুনি। আকাশ ভাইয়ের সাথে আমার আবার ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। আকাশের কথা শুনে সুমনার সাথে সাথে ফোন রেখে বলে, কি বললি? আরেকবার বল তো। মুস্কান মুখ বাঁকা করে বলল, কানে কম শুনিস নাকি? আরে বল না, কি বললি? বললাম যে আমার আর আকাশ ভাইয়ের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে, একদম আগের মতো। সব মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে গিয়েছে। উনি সকালে ছাদে এসে কথা বলে সব ঠিক করে দিয়েছে। এটা শুনে সুমনা মুখে একটা জোরপূর্বক হাসি এনে বলল, বাহ, ভালো তো। আর তোর কি মনে আছে যে আজকে ব্যাচেলার্স পার্টি? মনে আছে তো। সুমনার মন এখন অন্যদিকে। সে ভাবছে আকাশ আর মুস্কান যেহেতু আগের মতো বন্ধু হয়ে গিয়েছে, তাই আকাশের মনে আবার মুস্কানের জন্য কোনো ফিলিংস তো চলে আসবে না। কারণ ছেলে মেয়ের মধ্যে খুব কমই বন্ধুত্ব থাকে, কোনো না কোনো এক সময় এটা ভালো লাগা এমনকি ভালোবাসায় পরিণত হয়। সুমনা ভাবছে বন্ধুত্ব থাকুক, কিন্তু ভালোবাসায় যেন এটা পরিণত না হয়। কারণ সে যে আকাশকে পছন্দ করতে শুরু করেছে, এটা আর তার অজানা নয়। এসব ভাবতে ভাবতে একটা অজানা ভয় গ্রাস করলো সুমনাকে।
মুস্কান আলমারির কাছে গিয়ে আলমারি খুলে কাপড় চোপড় নিল শাওয়ার নেবে বলে। কাপড় নিতে গিয়ে মুস্কানের চোখ পড়ল আলমারির এক কোণায় রাখা আকাশ আর তার ছোটবেলার ছবিটার দিকে। এতদিন ছবিটা দেখে খুব রাগ লাগতো তার, কারণ সেদিনকার আকাশের সেই ব্যবহার। আর আজকে এই ছবিটা দেখে মনের অজান্তেই ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। সেই ছবিটা নিয়ে আলমারি আটকিয়ে সুমনার কাছে আসলো। সুমনাকে বলল, দেখ, আমার আর আকাশ ভাইয়ের ছোটবেলার ছবি। সুমনা ভ্রু উঁচিয়ে মুস্কানের দিকে তাকিয়ে বলল, এই ছবি কোথা থেকে আসলো? এতকাল তো দেখিনি। মুস্কান ছবির দিকে তাকিয়ে বলল, আমার আলমারির এক কোণায় অবহেলায় পড়েছিল এটা, আজকে হঠাৎ চোখে পড়লো। এতদিন তো এই ছবিটা ভালো লাগতো না, কিন্তু এখন এই ছবিটা আবারও ভালো লাগা শুরু করেছে, কারণ ফ্রেন্ডশিপ আবার আগের মতো হয়ে গিয়েছে। আচ্ছা আকাশ ভাইয়ের রুমে একটু চল না, ওনাকে এই ছবিটা দেখাবো, দেখতে চাই যে এই ছবির কথা মনে আছে কিনা। সুমনা হতাশ ভঙ্গিতে বলল, ঠিক আছে চল। রুমের দরজা হালকা লাগানো, মানে দরজা পুরোপুরি বন্ধ না। প্রথমেই মুস্কান রুমে ঢুকতে গিয়েছিল, কিন্তু পরে সেদিনকার কথা মনে আসলো, তাই সে আগে দরজায় দুবার টোকা দিল। ভিতর থেকে একজন বলল, আসুন। এই কথা শুনে আর দেরি না করে মুস্কান আর সুমনা রুমে ঢুকে গেল। রুমে ঢুকেই সামনে যা দেখলো তাতে দুজনের চক্ষু চড়ক গাছ, কারণ রুমে বসবাসরত দুই বান্দার এক বান্দার গায়েও কাপড় নেই। আকাশ পরে আছে একটা ট্রাউজার আর আফনান শুধু টাওয়াল পেঁচিয়ে আছে। দুজনেই বসে বসে অতি মনোযোগ সহকারে ফোন টিপছে। এই জন্য কে যে আসলো সেদিকে কারোর খেয়াল নেই। আকাশই ফোন টিপতে টিপতে মুস্কান আর সুমনাকে আসতে বলে। মুস্কান আর সুমনা আকাশ আর আফনানের এমন অবস্থা থেকে তাড়াতাড়ি দরজা দিকে মুখ করে দাঁড়ায়। মুস্কান বলে, আপনারা দুজন প্লিজ আগে কাপড় পরে নিন, তারপর আমরা রুমে আসছি। বলে সুমনাকে নিয়ে মুস্কান রুম থেকে তড়িঘড়ি করে বের হয়ে গেল। এভাবে হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় আকাশ আর আফনান দুজনেই চুপ হয়ে আছে। কি দিয়ে কি হয়ে গেল মাথায় ঢুকছে না। এভাবে খালি গায়ে যে তারা আছে আর রুমের ভিতরে কাউকে আসার পারমিশনও দিয়ে দিয়েছে বুঝতেও পারেনি, কারণ ফোনে দুজন এতটাই মগ্ন ছিল। মুস্কানের বলা কথাগুলো কানে গিয়েছিল আফনানের, তাই সে একটা টি শার্ট আর ট্রাউজার হাতে নিয়ে ওয়াশরুমে গেল চেঞ্জ করতে। যাওয়ার আগে আকাশের দিকে একটা টি শার্ট ছুঁড়ে মেরে পরে নিতে বলল। আফনান নিজেই নিজেকে বকছে, এই ফোনটাই যত ঝামেলার মূল। ফোনে এত বিজি থাকি কেন বুঝি না, আশেপাশে কি হচ্ছে সেটা তো একটু খেয়াল রাখা উচিত। আকাশ তাড়াতাড়ি টি শার্টটা গায়ে জড়িয়ে মুস্কান আর সুমনাকে ভিতরে আসতে বলে। তারা দুজনে এসে সোফার উপর বসলো। মুস্কান বলল, আপনারা দুজন অলওয়েজ রুমে এইভাবে থাকেন নাকি? একটা বারও আপনাদের রুমে আপনাদের গায়ে শার্ট দেখলাম না। রুমের ভেতর গিয়ে ফুল ড্রেসে থাকতে পছন্দ করেন না নাকি? আফনান ওয়াশরুম থেকে বের হতে হতে বলল, আর একটু গরম পড়ছে তো তাই আর কি। মুস্কান মুখ বাঁকিয়ে বলল, তো আমাদের তো আসতে নিষেধও করতে পারতেন। আফনান মাথা চুলকাতে চুলকাতে বলল, আরে অত শত খেয়াল ছিল না, আকাশ তোমাদের আসার পারমিশন দিয়েছে। আফনানের কথা শুনে মুস্কান আর সুমনা সরু চোখে আকাশের দিকে তাকায়। আকাশ দাঁত কিলিয়ে হেসে বলে, আরে সব বাদ দাও, হঠাৎ তোমরা যে এসেছো। মুস্কান নিজের হাতের থেকে ছবিটা আকাশের দিকে এগিয়ে দিয়ে বলে, এই ছবির কথা মনে আছে আপনার? মুস্কানের চোখে মুখে উৎসুকতা, তার মন খুবই জানতে চাচ্ছে যে আকাশের এই ছবির কথা মনে আছে নাকি। আবার এমনও হতে পারে আকাশ ভুলেও যেতে পারে। আকাশ কিছুক্ষণ ভেবে বলল, মনে আছে তো, কেন মনে থাকবে না? তুমি যেরকম জেদ ধরেছিলে মেলায় যাওয়া নিয়ে, তা কি আর ভুলা যায়? আকাশের কথা শুনে মুস্কানের মুখে হাসি ফুটে যায়। সে মুখে হাসি রেখেই বলে, আপনাকে তো কোনো মতেই রাজি করানো যাচ্ছিল না, শেষ পর্যন্ত আঙ্কেলের বকা শুনে রাজি হইলেন। আকাশ ছবির দিকে তাকিয়েই বলল, সব মনে আছে। এভাবে করে এই ছবি নিয়ে আকাশ আর মুস্কান বেশ কিছুক্ষণ ধরে গবেষণা চালালো। আফনান আর সুমনার একদমই ভালো লাগছে না। তারা নীরব দর্শকের মতো চেয়ে চেয়ে সব দেখছে। এছাড়া আর করারই বা কি আছে? ছোটবেলার আলাদা হয়ে যাওয়া দুই দোস্ত একসাথে হলে যা হয় আর কি। বিকালের দিকে সব মেয়েরা হাতে মেহেদি নিল। মেহেদি দেওয়া নিয়ে সে এক হুলস্থুল কাণ্ড। মেহেদি আর্টিস্ট যে কজন এসেছে তারা কুলাতে পারছে না, কতজনকে মেহেদি দেওয়া যায়। হাত ব্যথা হয়ে কিছুক্ষণ বসেছিল তারা। পরে আর উপায় না পেয়ে সুমনা, মুস্কান আর দুজন মেয়ে মেহেদি দেওয়া শুরু করে। তারা এই আশায় বসেছিল যে মেহেদি আর্টিস্টের থেকে হাত ভরে মেহেদি নিবে, কিন্তু তা কি আর হবে নাকি কে জানে। মুস্কানরা চারজন মেহেদি দেওয়া শুরু করায় বেশ এগিয়ে গেল মেহেদি দেওয়া। সবশেষে মুস্কান আর সুমনা মেহেদি আর্টিস্টের থেকেই মেহেদি নিল একদম হাত ভরে। বসে বসে ঝিমুচ্ছে সুমনা। দীর্ঘ 2 ঘন্টা ধরে শুধু বসেই আছে সে। মুস্কানের হালকা ধাক্কা দেওয়াতে চোখ খুলল সুমনা। চোখ খুলেই বেশ খুশি হলো সে, কারণ মেহেদি দেওয়া শেষ তার।
মুস্কানের মেহেদি দেওয়া শেষ হয়েছিল, তাও প্রায় আধা ঘন্টা আগে। সে বসে বসে সুমনার মেহেদি দেওয়া দেখছিল। সুমনা হাই তুলে বলল, আমার না যথেষ্ট সন্দেহ হচ্ছে যে আমি এত রাত পর্যন্ত জাগতে পারবো নাকি। মুস্কান বসা থেকে উঠতে উঠতে বলল, আরে জাগতে পারবি, দেখিস। সবাই যখন একসাথে মজা করবে তখন তোর একটুও ঘুম পাবে না, দেখিস। আচ্ছা চল একটু পানি খেয়ে আসি। সুমনা উঠতে উঠতে বলল, ঠিক আছে চল। মুস্কান সুমনার দিকে তাকিয়ে কথা বলতে বলতে হাঁটতে লাগলো। ফলস্বরূপ খেলো একটা ধাক্কা, তাও আবার আফনানের সাথে। ধাক্কা লাগায় বাম হাতের মেহেদি একটু নষ্ট হয়ে যায়। এদিকে সুমনা যে বলবে আফনান আসছে তারও উপায় নেই, কারণ বেচারি ঘুমে প্রায় চোখ বন্ধ করেই হাঁটছিল। মুস্কানের হাতের মেহেদি নষ্ট হওয়ায় যেমন খারাপ লাগছিল তেমন রাগও হচ্ছিল। মেহেদি নেওয়াটা খুবই পছন্দের মুস্কানের কাছে। একটু থেকে একটু মেহেদি নষ্ট হলে সে এক হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। সে একবার মেহেদির দিকে তাকাচ্ছে তো একবার সামনে থাকা ব্যক্তির দিকে তাকাচ্ছে। রাগটা আরও বেড়ে গেল এই দেখে যে এই কাজটা আফনানের কাজ। কোনো ছোট বাচ্চা হলে নিজের রাগটাকে কন্ট্রোল করতো, কিন্তু সামনে আফনান খাম্বা দেখে সে রাগটাকে আর কন্ট্রোল করতে পারল না। মুস্কান জোরে জোরে বলল, ওই মিয়া, আপনার চোখ কোথায় থাকে শুনি? চোখটা কি রুমে রেখে এসেছিলেন নাকি? মুস্কানের এইভাবে জোরে চিল্লানিতে সুমনা বড় বড় করে চোখ খুলে। এমন চিৎকার শুনে পাশে থাকা যে কারোর ঘুম ভেঙে যাবে। আফনান নিজের টি শার্ট থেকে মেহেদি মুছতে মুছতে বলল, সেম প্রশ্ন আমারও। তোমার কি চোখ নেই? আমার পছন্দের একটা টি শার্ট দিলে তো নষ্ট করে। মুস্কান এমনভাবে ধরেছে যেন এখন কোমরে কাপড় বেঁধে ঝগড়া করতে নামবে। সে রেগে বলল, বেটা বজ্জাত কোথাকার, আমার মেহেদি নষ্ট করেছেন সেই দিকের খেয়াল নেই তাই না? এত সুন্দর করে দেওয়া মেহেদি আপনি নষ্ট করলেন কেন আগে বলুন। এই আমি নষ্ট করেছি কোথায়? নিজে অন্যদিকে তাকিয়ে হাঁটবে, গুঁতো খাবে নিজে না দেখে, আর দোষ দিবে আমার উপর। বাহ বাহ, আগে নিজের দোষটা দেখো। মুস্কান আফনানের দিকে মুখ এগিয়ে বলে, মিস্টার সাদা হাতি, দোষ আমার না, দোষ আপনার। আপনি এদিকে দেখে হাঁটবেন না? এদিকে যে এত মেয়ে আছে তা একটু দেখে হাঁটা উচিত ছিল আপনার। এই মেয়ে, তুমি আমাকে সাদা হাতি বললে কেন? কোন দিক দিয়ে আমি এমন লাগি শুনি? একদম এমনই লাগেন। তাও ভালো যে আপনাকে বান্দি বলিনি। সে যাই হোক, আগে দেখুন আমার কতটুকু মেহেদি নষ্ট করেছেন। একটু আফসোস হয় না বাচ্চা একটা মেয়ে সুন্দর করে দেওয়া মেহেদি নষ্ট করে দিতে? বলে মুস্কান আফনানের মুখের দিকে নিজের মেহেদি ভরা হাত বাড়িয়ে দিল। আফনান চোখ কুচকে হাতের এদিক ওদিক দেখে বলল, সামান্য একটু মেহেদি নষ্ট হয়েছে জাস্ট, তার জন্য এত চেঁচানোর কি আছে শুনি? আর আফসোস হবে কোন দুঃখে? মুস্কান চোখ বড় বড় করে বলল, আপনার কাছে এটা সামান্য মনে হয়? আপনি এতটা খারাপ জানতাম না। ছোট্ট একটা মানুষের হাতে মেহেদি নষ্ট করে একটু সরি বলবেন তা না, উল্টো এই সেই কথা বলছেন। আফনান অন্যদিকে তাকিয়ে ধীর গলায় বলল, কিসের ছোট বাচ্চা? আজ বিয়ে দিলে কয়দিন বাদেই এক বাচ্চার মা হয়ে যাবে। মুস্কান হয়তো কথাটা কিছু শুনেছে, তাই সে বলল, কি বললেন আপনি? এদিকে দুজনের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে ডাইনিং টেবিলে চেয়ারে বসলো সুমনা। কান মাথা যেন তার গিয়েছে অর্ধেক, গলাটাও শুকিয়ে আসছে, কিন্তু পানি খাবেই বা কি করে? দু হাতেই তো মেহেদি ভরা। সুমনা অসহায় গলায় বলল, এই মানুষটাকে কেউ একটু পানি খাইয়ে দাও, বড়ই অসহায় আমি। দয়া করিয়া আমাকে কেউ পানি পান করাইয়া দাও, গলা শুকিয়ে আসতেছে। চোখ বন্ধ করে সুমনা বিলাপ করছে বসে বসে। হঠাৎ মনে হলো কেউ তার মুখের কাছে পানির গ্লাস ধরলো, তাই চোখ খুলে সামনে তাকালো সে। আর চোখ খুলতেই আকাশকে দেখতে পেল। আকাশ পানির গ্লাস হাতে দাঁড়িয়ে আছে, মুখে সুন্দর একটা হাসি। সে হাসি দেখে মনটা ভালো হয়ে গেল সুমনার। সব ক্লান্তি যেন দূর করে দেয় এই হাসি। আকাশ সুমনার ঠোঁটের কাছে পানির গ্লাস লাগিয়ে বলল, না, এবার পানিটা খেয়ে নাও। আকাশের কথা শুনে সুমনা ঢকঢক করে পুরো পানি খেয়ে ফেলল। সুমনার পানি খাওয়া শেষে আকাশ টেবিলে গ্লাস রাখতে রাখতে বলল, এবার পিপাসা গিয়েছে? সুমনা মুখে একটা হাসি এনে বলল, গিয়েছি। তুমি যেমন ভাবে সব বলছিলে না, মনে হচ্ছিল এখনই পানি না পেলে অবস্থা খারাপ হয়ে যাবে তোমার। আচ্ছা ওদিকে চলো, দেখি দুজনের ঝগড়া থামানো যায় নাকি। চলুন। আকাশ হাঁটতে হাঁটতে বলে, আরে আমার থেকে একটু দূরেই থাকো সুমনা, কখন যেন আবার আমার কাছ থেকে তোমার মেহেদি নষ্ট হয়ে যায়, তখন আবার এদের মতো ঝগড়া করতে হবে না। বলেই হেসে দেয় আকাশ। আকাশের এই কথা শুনে সুমনা বিড়বিড় করে বলে, হোক না একটু ঝগড়া, দুষ্টু মিষ্টি ঝগড়া, ব্যাপারটা বেশ ভালো হবে। আকাশ সুমনার বিড়বিড় করা শুনে বলল, কিছু বললে তুমি? সুমনা চমকিয়ে বলল, না না, তেমন কিছু না,
বললাম যে সাবধানেই আছি, লাগবে না মেহেদি। সেটাই ভালো। আকাশ গিয়ে আফনানের কাঁধে হাত রেখে বলল, কি ব্যাপার রে আফনান, আমার ছোট ময়নাটাকে এত জ্বালাচ্ছিস কেন? আকাশের কথা শুনে মুস্কান মুখ উল্টিয়ে বলল, দেখুন আকাশ ভাইয়া, আপনার এই তেরা বন্ধুটা নিজের দোষ স্বীকার করে একটু সরিও বলছে না। আকাশ আফনানের দিকে তাকিয়ে বলল, কিসের জন্য সরি বলছিস না ওকে? আফনান মুস্কানের দিকে সরু চোখে তাকিয়ে বলল, কোন দুঃখে ওকে আমি সরি বলবো, যেখানে আমার কোনো দোষই নেই। আচ্ছা, দোষ থাকুক আর নাই থাকুক, একটু সরি বললে কি এমন হয়ে যায়? সরি বলে দে দোস্ত, মেয়ে মানুষ তো। আকাশের বলা শেষ কথাটা ধরে বসে মুস্কান, সে বলে, মেয়ে মানুষ মানে? আমরা কি দয়ার পাত্র? এমন ভাব দেখাচ্ছেন। সুমনা মুস্কানের কাছে এসে বলল, মুসু, বাদ দে না, আর কত ঝগড়া করবি? আরে আমি তা বলছি না। আচ্ছা আফনান, তুই সরি বলছিস না কেন? আফনান যুদ্ধে হারা এক সৈনিকের মতো বলল, আচ্ছা সরি। সরি শুনে মুস্কান একটা তৃপ্তির হাসি দিল, সেই মুখ টিপে হেসে বলল, এই শুকনো সরিতে কোনো কাজ হবে না, আমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে হবে, অথবা আমি যা চাইবো তা। আফনান চোখ বড় বড় করে বলে, এটা ঠিক না, সরি চেয়েছো বলছি, আবার কিসের খাওয়া দাওয়া? কেন, পকেটে টাকা নেই? সামান্য খাবার খাওয়াতে পারবেন না? আচ্ছা আচ্ছা, খাওয়াবো। আকাশ মুস্কানকে বলে, এটা তাহলে ট্রিট নেওয়ার ধান্দা ছিল বুঝি? মুস্কান মুখ টিপে হেসে বলে, তা না, আর আপনার না জানলেও চলবে। বলে মুস্কান চলে গেল, সাথে সুমনাকে ইশারা করলো তার সাথে যাওয়ার জন্য। মুস্কানের যাওয়ার পানে তাকিয়ে রইল আফনান। মুস্কানের সাথে এতক্ষণ ঝগড়াটা করে বেশ ভালোই লাগলো তার, ইচ্ছা করেই তা পালিয়ে যাচ্ছিল আফনান, কারণ মুস্কানের সাথে একটু সময় কাটাতে অনেক মন চাচ্ছিল আফনানের। আজকে তা পেরেছে সে, ঝগড়ার মাধ্যমেই হোক পেরেছে তো সে। মুস্কানের কিছু কিছু বাচ্চামো স্বভাব অনেক ভালো লাগে তার। মুস্কান কিন্তু দেখতে যে খুব সুন্দরী তা না, কিন্তু আফনানের মনে সে একটু একটু করে জায়গা করে নিতে শুরু করেছে। এই বিষয়টা মুস্কানের অজানা। হয়তো আফনানেরও মুস্কানের কথা বলা, চোখ নাড়ানো এসব দেখতে বেশ লাগছিল আফনানের কাছে। মুস্কানের কথা চিন্তা করতে করতে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। আফনানের মুখে হাসি দেখে আকাশ সন্দেহে সুরে বলে, এভাবে একা একা হাসছিস কেন? পাগল হয়ে গেলি নাকি? পাগল তো হয়েই গিয়েছি, হয়তো কারোর প্রেমে। আকাশ মাথা চুলকে বলে, মানে কার প্রেমে? সে পরে জানবি দোস্ত, একটু ওয়েট কর। বলে আফনান গার্ডেনে চলে গেল, আর আকাশ বেকুবের মতো দাঁড়িয়ে রইল সেখানেই। রাত প্রায় 11:30। 10-12 জন মেয়ে ছাদে এসে ছাদের দরজাটা লাগিয়ে দেয়। এই 10-12 জন মেয়ে এসেছে ব্যাচেলার্স পার্টির জন্য। প্রথমে রুমে পার্টি করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কোনো রুমই সম্পূর্ণ খালি ছিল না, তাই শেষ পর্যন্ত ছাদেই আসতে হলো। ছাদে একটা বড় শামিয়ানা টানিয়ে নিয়েছে, আর কতগুলো চেয়ার রেখেছে। পার্টিতে 10 বছরের কমে কেউই নেই। মুস্কানের 2 ভাবিও এসেছে পার্টিতে। পার্টির জন্য সব খাবার দাবার সন্ধ্যার দিকেই এনে রেখেছিল তারা। সবার পরনে প্লাজো আর টি শার্ট অথবা শার্ট। মায়া আর শিলা, মুস্কানের 2 ভাবি, এনেছে তাদের স্বামীর টি শার্ট। প্রথমে সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেললো। এই খেলাটা মুস্কান সবসময় বেশ এনজয় করে। প্রথমেই সুযোগ এলো সুমনার, সে চুজ করলো ট্রুথ। মাহিরা তাকে প্রশ্ন করলো, আচ্ছা তোর ক্রাশ বা পছন্দের ছেলের নাম বল। এই প্রশ্ন শুনে সুমনা একদম চুপ হয়ে গেল। যে হাসিটা মুখে ছিল তাও মিলিয়ে গেল। এখন সে কি জবাব দিবে? সবার সামনে আকাশের নাম নিবে কিভাবে? কি না কি মনে করবে সবাই? এখন তার মনে হচ্ছে ডেয়ার নেওয়াটাই বেটার ছিল। এখন কি জবাব দিবে মনে মনে ভাবছে। তার এই ভাবনাময় চেহারা দেখে মাহিরা জিজ্ঞাসা করলো, কি রে, তোর পছন্দের মানুষ কি তার নাম বলতে মানা করেছে বুঝি? আরে না, তেমন কিছু না। আচ্ছা, আমার এই প্রশ্নের জবাব না দিলে কি খুব সমস্যা হবে? মাহিরা ভ্রু উঁচিয়ে বলল, অবশ্যই। তুই এখন মানা করলে এরপর সবাই এইটা অজুহাত দিয়ে মানা করবে। এমন হলে গেমের মজাটাই থাকে না। আচ্ছা বলছি, একজন আছে যাকে আমার খুব ভালো লাগে। মানুষটাই যে এমন, ভালো লাগারই কথা। তবে আনফর্চুনেটলি আমি তার নাম বলতে পারবো না, কারণ আমি এখনো জানি না যে সে আমাকে পছন্দ করে নাকি। যদি জানতাম তাহলে বলে দিতাম নামটা। সুমনার প্রথমের দিকে বলা কথাগুলো সবাই বেশ মনোযোগ সহকারেই শুনছিল। সবার মুখেই হাসি, কিন্তু পরের কথাগুলো শুনেই সবার মুখের হাসি চলে গেল। মাহিরা রেগে বলল, এটা কি হলো?
তোকে নাম বলতে বলেছি আর তুই কি বললি? শিলা পাশের থেকে বলল, আরে রাখো মায়েরা, সুমনার পেছনে সে কখন ধরে পড়ে আছো? মানুষ তো আরো আসছে তাই না, বেচারিকে রক্ষা দাও। শিলার কথা শুনে সুমনা বেশ খুশি হলো, কিন্তু মাহিরা না, কারণ সে সুমনার মনের কথা জানার জন্য কবে থেকে চেষ্টা করে যাচ্ছে। আজকে সুযোগও হলো, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। এবার কাচের বোতলে ঘুরতে ঘুরতে মায়ার দিকে গেল। মায়া নিল ডেয়ার, মুস্কান মায়াকে ডেয়ার দিল। এখনই গিয়ে মামুন ভাইকে একটা কিস্সি দিয়ে আসবা তুমি। এই কথা শুনে মায়া তো লজ্জায় লাল হয়ে গেল, আর মুস্কান সহ বাকি সবাই হাসতে লাগলো। মায়া ধীর পায়ে হেঁটে নিজের রুমের দিকে গেল। তার যাওয়ার এমন স্টাইল দেখে সবাই হেসে কুটি কুটি। এদিকে মুস্কানের হঠাৎ খুব পানির পিপাসা পেল, আর ছাদে ঠান্ডা পানিও আনা হয়নি। তাই সে ভাবলো যতক্ষণে মায়া ডিয়ার কমপ্লিট করে আসছে ততক্ষণে সুমনাকে নিয়ে নিচে গিয়ে পানি খেয়ে নিলেই তো হয়, আর পানি তো আনতেও হবে। তাই মুস্কান সবাইকে বলে সুমনাকে নিয়ে পানি আনতে গেল। দুজনে গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নামছে। সিঁড়ি দিয়ে নেমে রান্নাঘরের দিকে যাবে, কিন্তু সামনে চোখ পড়তেই থমকে যায় মুস্কান, সাথে সুমনাও। কারণ ডাইনিংয়ের চেয়ারে আফনান আর আকাশ বসে হাসি মজা করছে আর কফি খাচ্ছে। মুস্কান দিশেহারা হয়ে পড়ে এসব দেখে, কারণ এদের সামনে দিয়ে রান্নাঘরে যেতে হবে, আর গায়ে নেই ওড়না। পার্টির জন্য ওড়না ছাদেই খুলে রেখেছে, আর নিচে কেউ নেই ভেবে সাথে ওড়নাও আনেনি। কি এক বিরক্তিকর আর ফালতু সিচুয়েশনে আটকে গিয়েছে, ভাবলেই নিজেকে আচ্ছা মতো পিটাইতে ইচ্ছা করে। গল্প করতে করতে আফনানের হঠাৎ চোখ যায় মুস্কানের উপর। মুস্কান সেটা দেখে জোরে বলে ওঠে, খবরদার এদিকে তাকাবেন না, তাকাইলে একদম ভর্তা বানায় ফেলবো। মুস্কানের কথা শুনে আফনান সাথে সাথে চোখ নামিয়ে নেয়। এর মধ্যে মুস্কান আর সুমনা দৌড় দিয়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে আড়াল থেকে মুস্কান বলে, আপনারা দুজন একটু ড্রয়িং রুমে যাবেন প্লিজ। মুস্কানের কথা শুনে আকাশ ভ্রু উঁচিয়ে বলে, কেন, কি কারণে যাব? মুস্কান বিরক্তি নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, দরকার আছে বলেই বলছি। আমরা এখান থেকে গেলে তারপর আসবেন। এখন প্লিজ উঠুন এখান থেকে। মুস্কানের কথা শুনে আকাশ আর আফনান ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। এদিকে এইটুকুর জন্য গলা শুকিয়ে এসেছে মুস্কানের, তাই সে ঢক ঢক করে পানি খেলো। সুমনাও পুরো 2 গ্লাস পানি খেলো। সে ভাবছে এই সিচুয়েশনে সে একা পড়লে কি করত। সে তো পুরাও কিং কর্তব্য বিমূঢ় হয়ে যেত। মুস্কান আছে বলে সামলে নিয়েছে। পানি খাওয়া শেষ হলে দুজনে 4 বোতল পানি নিয়ে গেল সাথে। যাওয়ার আগে রান্নাঘর দিয়ে একবার উকি দিয়ে নিল মুস্কান যে আশেপাশে সব ঠিক আছে নাকি। ডাইনিংয়ে কাউকে না দেখে এক দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে সুমনা আর মুস্কান। ড্রয়িং রুম দিয়েই যে তাদের যেতে হবে, আর আকাশ আফনান যে যেখানে বসে আছে সে খেয়ালও নেই তাদের। মনে হচ্ছে শত্রু থেকে যত তাড়াতাড়ি যান বাঁচানো যায়। সুমনা আর মুস্কানের এমন দৌড় দেখে আকাশ আর আফনান না হেসে পারে না। ছাদে এসে সুমনা আর মুস্কান দুজনেই হাঁপাতে থাকে, মনে হয় কেবলই জেল থেকে পালিয়ে এসেছে। দুজনকে এইভাবে হাঁপাতে দেখে রুমা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এ অবস্থা কেন? মুস্কান জবাব দিল, কিছু না তো, এমনি। চলো খেলা শুরু করা যাক। খেলতে খেলতে এক পর্যায়ে বোতলটা মুস্কানের দিকে ঘুরে। অনেক ভেবেচিন্তে সে নিল ডেয়ার, কারণ ট্রুথ নিয়ে কি হবে, কারণ যা জানার তা সবাই জানে। মুস্কানকে ডেয়ার দিল মায়া, কারণ তাকে মুস্কান ডেয়ার দিয়েছে। মায়া কিছুক্ষণ পর বলল, মুস্কানের ডেয়ার হলো সে এখনই গিয়ে আকাশ ভাইয়াকে প্রপোজ করবে। এই কথা শুনে মুস্কানের মুখ একদম শুকনো হয়ে যায়, বুকটা থক করে ওঠে। সে ভাবেও নি যে এমন ধরনের ডেয়ার দিবে মায়া ভাবি তাকে। আকাশকে প্রপোজ করার কথা শুনে সুমনা নিশ্চুপ হয়ে যায়। সে ভাবছে মুস্কানের এই ডেয়ারে যদি আকাশের মনে মুস্কানের জন্য কোনো প্রকার অনুভূতি তৈরি হয়ে যায় তখন। তাই সে তৎক্ষণাৎ বলল, না মুস্কান, এই ডেয়ার করবে না। সুমনার এই কথা শুনে বাকি সবাই অবাক হলেও মুস্কান স্বস্তির নিঃশ্বাস ফেলল। সুমনার কথা শুনে মায়া বলল, এটা ঠিক না সুমনা, ডেয়ার যেহেতু নিয়েছে করতেই হবে। আর মুস্কান তো আমাকে ডেয়ার দিল, আমিও করলাম তো, সো ওকেও করতে হবে। সুমনা একটা ঢোক গিলে বলল, আরে আমি তা বলিনি, আমি বলেছি আকাশ ভাইয়ার সাথে ডেয়ার না করে আফনান ভাইয়ার সাথে করতে। সুমনার এই কথাই মুস্কান চোখ বড় বড় করে ফেলল। কোথায় সে ভেবেছিল সুমনা তাকে বাঁচাচ্ছে, অথচ সে তো তাকে আরেক কুয়াই ফেলে দিচ্ছে। সুমনা আবারও বলল, দেখো আকাশ ভাইয়া মুস্কানের ফ্রেন্ড, সে প্রপোজ করলে হয়তো খুব অবাক হবে না, আর মুস্কানও খুব ইজিলি এই ডেয়ারটা করে ফেলবে। কিন্তু আফনান ভাইয়াকে যদিও প্রপোজ করে, এটা মুস্কানের জন্য একটু টাফ হবে, আর আফনান ভাইয়ার ফেস রিয়াকশনও হবে দেখার মতো। তাই আফনান ভাইয়াই বেস্ট। সুমনার কথাই সবাই একমত হলো। মায়া বলল, এটাই তো ভালো তাহলে। তো মিস মুস্কান যাও আর নিজের ডেয়ার কমপ্লিট করো,
আর হ্যাঁ, আফনান ভাইয়াকে বলা যাবে না যে এটা ডেয়ার ছিল, আর ওনার নাম ধরেই প্রপোজ করবে। সব শুনে মুস্কানের মাথায় হাত। এরা তো তার ডেয়ারকে কঠিন থেকে কঠিনতর করে ফেলছে। এখন না চাইতেও ডেয়ার কমপ্লিট করতে হবে। মুস্কান চোখ বন্ধ করে একটা শুকনো ঢোক গিলে উঠল চেয়ার থেকে। প্রচণ্ড ভয় করছে তার, কিন্তু বাইরে তা প্রকাশ করছে না। করলে সবাই সবসময় ভিতর ডিম বলে খেপাবে তাকে। এখন সব কয়টাকে ধরে ছাদ থেকে ফেলে দিতে ইচ্ছে করছে তার। এমন ডেয়ার দিবে জানলে জীবনেও ডেয়ার নিত না সে। সব যে কোন জন্মের শত্রুতা বের করছে কে জানে। চেয়ার থেকে উঠে নিজের ওড়নাটা গায়ে জড়িয়ে নিল মুস্কান। কাপা কাপা পায়ে ছাদে ছিঁড়ে বেয়ে নামছে সে, সোজা নিচে চলে এলো। সবাই ভেবেছিল আকাশের রুমে যাবে মুস্কান, কিন্তু নিচে নামলো কেন? তাহলে আগে থেকেই সে জানতো যে আকাশ আফনান নিচে। আকাশ আর আফনান খোশ গল্পে মেতেছে। দুজন গল্প করতে করতে থেমে থেমে হেসে উঠছে। সিঁড়ি দিয়ে ভয়ে ভয়ে নামছে মুস্কান। নামার সময় তার চোখ সোজা যায় আফনানের হাস্যোজ্জ্বল চেহারার দিকে। সে একভাবে তাকিয়ে আছে। এর আগে এভাবে কোনো ছেলের হাসির দিকে তাকিয়ে থাকেনি সে। এই হাসিটা যেন তাকে বশ করে ফেলেছে। সে আফনানের হাসির দিকে তাকিয়ে সিঁড়ি দিয়ে নামছে। ভয়টাও কেন যেন দূর হয়ে গিয়েছে। না, সে ভয়ের কথা ভুলেই গিয়েছে। আফনানের হাসির সময় যে বাম গালে টোল পড়ে, এটা আজকে সে খেয়াল করলো। কই, এর আগের তো দেখেনি সে। অবশ্য দেখবেই বা কী করে? এর আগে আফনানকে এভাবে হাসতে দেখেছে নাকি ভালো করে? মুস্কানের এই বিষয়টা বেশ খেয়াল করেছে সুমনা। মনে মনে সে বেশ খুশিও, কারণ সে কিছুটা হলেও নিশ্চিত হতে পেরেছে যে মুস্কানের মনে আকাশের প্রতি কোনো ফিলিংসই নেই। হাঁটতে হাঁটতে একসময় সোফার সামনে দাঁড়িয়ে পড়ে মুস্কান। মুস্কানকে হঠাৎ দেখে আফনান আর আকাশ হাসি বন্ধ করে দেয়। আফনানের হাসি বন্ধ হওয়ার সাথে সাথে মুস্কান যেন বাস্তবে ফিরে আসে। আফনানের হাসি যেন মুস্কানকে বশীভূত করে ফেলেছিল। মুস্কান নিজেই ভেবে পাচ্ছে না এমন হলো কেন, আর কিভাবে এই বিষয়টা কেউ খেয়াল করেছে কিনা কে জানে। যদি কেউ খেয়াল করে তাহলে সে শেষ, লজ্জায় ফেস করতে পারবে না কারোর সাথে। নিজের ভাবনাতেই বিভোর মুস্কান। আকাশ মুস্কানকে দেখে সোফা থেকে উঠে সামনে রাখা টি টেবিলের পাশ কাটিয়ে মুস্কানের পাশে এসে দাঁড়ালো। মুস্কানকে একবার ডাকলো, কিন্তু মুস্কানের কানে হয়তো যায়নি তা। তাই আকাশ আর না ডেকে মুস্কানের চোখের সামনে একটা তুড়ি বাজায়। শব্দ শুনে মুস্কান নিজের ভাবনার জগৎ থেকে ফিরে আসে। আকাশ মুস্কানকে দেখে বলে, কি ব্যাপার, এখানে কেন? আর তখন চলে গিয়েছিলে কেন? আকাশের এখানে কেন কথাটা শুনে মুস্কানের আবার ভয় লাগা শুরু হয়ে যায়। এতক্ষণ কি সুন্দর ভয়টা ছিল না, কিন্তু এখন আবার ভয় লাগছে তার। বুকের ঢিপ ঢিপানিটা আবারও শুরু হয়ে গিয়েছে। মুস্কানের কোনো জবাব না পেয়ে আকাশ আবারও একই প্রশ্ন করলো। এবার মুস্কান কোনো জবাব না দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নেয়। হয়তো এভাবে একটু সাহস জুটবে। সোফায় বসে কফি খেতে খেতে মুস্কানের সব কর্মকাণ্ড গভীরভাবে লক্ষ্য করছে আফনান। মুস্কানের এমন বিহেভিয়ার এর কিছুই মাথায় ঢুকছে না তার। মুস্কান গভীর একটা শ্বাস নিয়ে চোখ খুলে আফনানের দিকে চেয়ে বলল, আমি আপনাকে কিছু বলতে চাই। মুস্কানের কথা শুনে আকাশ গিয়ে আবার সোফায় বসলো আর আফনান বলল, বলো কি কথা? আফনান, আই লাভ ইউ বলে আর এক মুহূর্ত দেরি না করে ভো দৌড় দিল মুস্কান। মুস্কানের মুখে এই প্রথম নিজের নাম শুনে তো অবাক হলোই, আর বাকি কথা শুনে যেন টাসকি খেলো আফনান। মুখে থাকা কফি ফুস করে সামনে ফেলে দিল আফনান। পুরো মাথা যেন ভো করে ঘুরে এলো তার। এসব কি শুনল সে? মুস্কান তাকে আই লাভ ইউ বলেছে? কিভাবে, কি পসিবল, কি করে পারে এটা হতে? মুস্কান নিজে থেকে প্রপোজ করেছে, তার মানে মুস্কানের মনে তার জন্য অনুভূতি আছে। মুস্কানের মনে তার জন্য ভালোবাসা আছে। নানা কিছু মাথায় ঘুরছে তার। আকাশে মুস্কানের এমন প্রপোজাল দেখে অবাক না হয়ে পারে না। সে আফনানের কাঁধ ধরে হালকা ঝাঁকি দিয়ে বলে, দোস্ত, এটা কি হলো? কি শুনলাম আমি? আমার কানকে তো বিশ্বাসই করতে পারছি না। আফনান মুস্কানের কথা ভাবতে ভাবতে বলে, আমি নিজেও বুঝিনি কিছুই। দোস্ত, এ কথার মানে তো এটাই বোঝায় যে মুস্কান তোকে ভালোবাসে। ও আমাকে ভালোবাসবে এটা যেন বিশ্বাসই হতে চাচ্ছে না আমার। কিন্তু এসবের মানে তো এটাই বোঝায়। আফনান বাঁকা হেসে আবারও বলে, যাই বলিস না দোস্ত, আমি কিন্তু খুব খুশি। তুই খুশি কেন? তোর মনেও কিছু আছে নাকি? হয়তো আছে। আকাশ এটা শুনে আফনানের পিঠে জোরে একটা চাপড় দিয়ে বলে, তলে তলে এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানলাম না। দোস্ত, তুই তো সেই ফার্স্ট। আফনান আর কিছু না বলে হাসতে থাকে। এদিকে ছাদে ওঠার সময় মুস্কান দেখে সবাই সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সবাই উকি দিয়ে সব দেখছিল এতক্ষণ। মুস্কান খেয়াল করে দেখলো সবার মুখেই একটা চাপা হাসি। সবার মুখে এ হাসি দেখে তেলে বেগুনে জ্বলে উঠল মুস্কান। ছাদে গিয়ে মুখ গোমরা করে বসে আছে মুস্কান। না না, রাগে মাথা ফেটে যাচ্ছে তার।
অবশ্য নিজের মাথা ফাটার আগে এই সব কয়টার মাথা ফাটানোর দরকার আগে। মুস্কানের মাথায় শুধুই এটা ঘুরছে যে আফনান কি মনে করছে। এটা তো নিশ্চিত যে সে ডেয়ার হিসেবে এটা করেছে, এটা আফনান জানে না। মনে তার নিশ্চয়ই লাড্ডু ফুটছে। আরে লাড্ডু ফুটুক অথবা খই ফুটুক, তার কি আসে যায়? ওর লাড্ডু খই ও নিজেই খাবে। কালকেই সে বলে দিবে যে এইসব ডেয়ারের মধ্যে পড়ে। তার মনে কোনো ফিলিংসই নেই, কিন্তু আবার মনে হচ্ছে এটা মিথ্যা বলা হবে, কারণ তার মনে তো একটু ফিলিংস আছেই আফনানের জন্য। ধ্যাত, এসব কি ভাবছে সে? ইটস অনলি এ ডেয়ার। হঠাৎ করে মায়া সবার উদ্দেশ্যে বলল, মেয়ে কি ডেয়ার করতে গিয়ে সত্যিই প্রেমে পড়ে গেল নাকি? মায়ার এই কথা শুনে সেখানে হাসির রোল পড়ে গেল, আর মুস্কান এসব শুনে রাগী চোখে তাকালো সবার দিকে। মুস্কান অতি আত্মবিশ্বাসের সাথে বলল, এমন কিছুই হয়নি, এটা একটা ডেয়ার ছিল যেটা আমি খুব ভালোভাবেই শেষ করেছি। দ্যাটস ইট। কিন্তু ননদিনী, আমার না তোমার প্রপোজ করার স্টাইলটা একদমই শুকনো, মরা মরা লেগেছে। মায়ার এই কথার সাথে সবাই একমত পোষণ করলো। এই কথা শুনে মুস্কান রেগে বলল, কিসের শুকনা, কিসের মরা? যা করেছি তাই যথেষ্ট। শুকনো মরা লাগে কেন শুনি? আমি কি ওই বান্দরটার চোখে চোখ রেখে অতি রোমান্টিক ভাবে প্রপোজ করব নাকি? পেয়েছোটা কি আমাকে? সুমনা বলল, আরে আইডিয়াটা বেশ ছিল, তুই এমন করলি না কেন? মুস্কান হাল ছেড়ে বলল, তোমাদের সাথে পারা যায় না। আর ভাবি, এটা কি ধরনের ডেয়ার ছিল? এটা কোনো ডেয়ারের তালিকায় পড়ে বুঝি? এতদিন এই খেলাটা বেশ এনজয় করতাম, কিন্তু আজকের পর থেকে তো আর তা হবে না। মাহিরা বলল, আহারে আমার বেচারা বুনুটা, তোমরা সবাই ওর সাথে এমন করো কেন? ছোট্ট মেয়ে একটা। মায়া তৎক্ষণাৎ বলল, কিসের ছোট, অনার্সে পড়ে। আর তোমার বিয়ের কিছুদিনের মাথায় দেখো ওর বিয়েটাও সেরে ফেলবে মামা। মুস্কান বিরক্ত হয়ে বলল, আচ্ছা এসব বিয়ে শাদী বাদ দাও। প্রায় 12টা বাজতে চললো, আপুর তো ঘুমাতেও হবে, নাহলে ডার্ক সার্কেল পড়ে যাবে। চলো খাওয়া দাওয়া করে যে যার রুমে যাই। সুমনা বলল, চলো সবাই। এরপর সবাই খাওয়া দাওয়া শেষ করলো। কিছুক্ষণ গান বাজিয়ে যে যার রুমে চলে গেল। শুধু বাকি রইল মুস্কান আর সুমনা। মুস্কান ইচ্ছে করেই ছাদে বসে রইল, আর সঙ্গী হিসেবে সুমনাকে বসতে বলল। দুজনই চাঁদের দিকে তাকিয়ে আছে। পূর্ণিমা নয়, তবুও বেশ আলো ছড়াচ্ছে চাঁদ মামাটা। আকাশের দিকে তাকিয়েই সুমনা বলল, আজকে নিজের হবু বরের কথা বেশি মনে পড়ছে নাকি রে? আকাশের দিক থেকে মুস্কান সুমনার দিকে বিরক্তি ভরা দৃষ্টিতে তাকালো আর বলল, ছাদে বসে সুন্দরভাবে এই পরিবেশটা এনজয় করবি, তা না বিয়ে বর নিয়ে পড়লি। সুমনা হেসে বলল, আমার জায়গায় আফনান ভাইয়া থাকলে সেই হতো। আফনানের কথা শুনে বুকের মধ্যে ধক করে উঠল মুস্কানের। আফনানের কথা সে ভুলেই গিয়েছিল। আজকে যে সে ডেয়ারের জন্য আফনানকে প্রপোজ করে, সেটা এইসব হাসি মজাই ভুলেই গিয়েছিল। সুমনা আবার মনে করিয়ে দিল তাকে। মুস্কান রেগে বলল, তোকে না আমার এখন ইচ্ছা মতো ধোলাই দিতে মন চাচ্ছে, একটু শান্তি করে কি বসতে দিবি না? একবার বর একবার আফনান। মুস্কানের কথাই যেন কিছু মনে করলো না সুমনা। সে আবারও বলল, আচ্ছা তোর বর হিসেবে আফনান ভাইয়াকে কেমন মানাবে? আমার তো মনে হয় বেশ মানাবে, একদম পারফেক্ট। সুমনার বাচ্চা সুমনা, তুই চুপ করবি? মুখে লাগাম নাই? আফনান ভাইয়া কোন দুঃখে আমার বর হতে যাবে? কেন হবে না? আল্লাহ চাইলে সবই সম্ভব। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, আফনান ভাইয়াকে কি তোর ভালো লাগে না, পছন্দ করিস না? একদম সত্যি সত্যি বলবি। সুমনার প্রশ্ন শুনে মুস্কান একদম চুপ হয়ে যায়। কি বলবে সে সুমনাকে? সত্যিটা তো সে জানেও হয়তো, কিন্তু নিজেও মানবে না সে সত্যটা, আর অপরকেও বলবে না সে। কিন্তু এখন সুমনাকে আবার সে মিথ্যে বলবে নাকি? কিন্তু মিথ্যা বলার দরকার কি? মনের একটা কোনায় তো আফনান আছেই, সে মানুক আর না মানুক। মুস্কানের চুপ থাকা দেখে সুমনা বলল, কি মিথ্যা বলবি তাই চিন্তা করছিস নাকি? দয়া করে মিথ্যা বলিস না। মুস্কান অনেক চিন্তা ভাবনা করে ধীর গলায় বলল, হয়তো পছন্দ করি। মুস্কানের কথাই সুমনা বেশ খুশি হলো। সে হাসি মুখেই বলল, পছন্দ যেহেতু করিস আর অ্যাকসেপ্টও করলি, তার মানে ভালোবাসতে বেশি দেরি নেই। হয়তো তোর মনে ওনার জন্য ভালোবাসা আছে, কিন্তু সেটা তুই অ্যাকসেপ্ট করতে চাচ্ছিস না। সে যাই হোক, আমি শুনে খুব খুশি হলাম যে তুই আফনান ভাইয়াকে লাইক করিস, অ্যান্ড আমি ড্যাম শিওর আফনান ভাইয়াও তোকে লাইক করে। আফনানও যে তাকে পছন্দ করে, এই কথাটা শুনে আপনিই মুস্কানের মুখ লজ্জায় লাল হয়ে এলো। সে কোনো রকমে নিজেকে সামলে বলে, আচ্ছা চল এখন ছাদ থেকে, বেশ রাত হয়ে গিয়েছে,
আজকে না ঘুমালে আপুর বিয়েটা এনজয় করতে পারবো না। সুমনার কথা না বাড়িয়ে মুস্কানের সাথে রুমের দিকে হাঁটা ধরল। এদিকে আফনানের চোখে বিন্দু মাত্র ঘুম নেই। আকাশ বেচারাকেও সে জাগিয়ে রেখেছে নিজের সাথে। আকাশ আর উপায় না পেয়ে মোবাইলে গেমস খেলছে আর আফনান সারা রুমময় পাইচারি করছে। তার মাথায় শুধু মুস্কানের বলা কথাগুলো ঘুরছে। মুস্কানের ভয়ার্ত চেহারা, লজ্জা পাওয়া চেহারা শুধুই ভাসছে আফনানের সামনে। মুস্কানই আজকে তার ঘুম হারাম করে দিয়েছে। আফনানের নিজেকে এখন অনেক লাগে লাগছে। মনে হচ্ছে মুস্কানের ভালোবাসাটাই এতদিন তার জীবনে আসা বাকি ছিল। এখন লাইফটাকে কিছুটা কমপ্লিট মনে হচ্ছে তার। মনে মনে আছে অনেক বেশি খুশি। এই খুশি যেন কোনো সীমানা নেই। মুস্কানকে প্রথম দেখাতেই একটু একটু করে পছন্দ করতে শুরু করে আফনান। ধীরে ধীরে এই পছন্দটা বাড়তে থাকে মনের অজান্তেই। ভালোবাসাটাও সুপ্ত ছিল এতদিন, কিন্তু আজকে মুস্কানের কথা শুনে ভালোবাসাটা নিজেকে প্রকাশ করলো। কাউকে একটু পছন্দ করলে পরে যদি জানা যায় যে সেই মানুষটাও তোমাকে পছন্দ করে, তাহলে এই পছন্দটা ধীরে ধীরে বেড়ে যায়। ভালোবাসার ক্ষেত্রেও তাই। মুস্কান শুয়েছে প্রায় আধা ঘন্টা হলো, কিন্তু ঘুম আজকে কোনো মতেই যেন চোখে ধরা দিচ্ছে না। শুধু আফনানের চেহারা, তার হাসিটা চোখের সামনে ভেসে আসছে। চাইলেও যেন সে আফনানকে নিয়ে ভাবা বন্ধ করতে পারছে না। এ 2 রাতে সেই সুমধুর গিটার বাজানো শোনা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। গভীর রাত হলেই সেই গিটারের আওয়াজ না শুনলে যেন ভালো লাগে না। কিছু খারাপ লাগাও ভালো লাগাতে পরিণত হয়। কানগুলোও যেন অধীর আগ্রহে অপেক্ষা করে কখন সে আওয়াজ শুনবে। মুস্কানের কথা হয়তো সে শুনতে পেরেছে। আবার সেই গিটারের আওয়াজ কানে ভেসে আসতে লাগলো মুস্কানের। শুনে মাঝে মাঝে মনে হয় কোনো প্রফেশনালস গিটার প্লে করছে। এগুলো শুনে যে কেউ সে ব্যক্তির প্রেমে পড়তে বাধ্য। মুস্কানও তার ব্যতিক্রম নয়। খুব আরামের ঘুম ঘুমালো সবাই। সকাল হতে না হতেই পুরো বাড়িতে সে এক হুলস্থুল কাণ্ড। সবাই মনে হয় দেখাতে চাচ্ছে যে তার চেয়ে ব্যস্ত আর কেউ নেই। সকাল 9টার দিকেই পার্লারের মেয়েরা বাসায় উপস্থিত হলো। সাজাগুজা নিয়েও সবার মধ্যে ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। বরযাত্রী এসে পৌঁছালো 12টার একটু আগে। এর মধ্যে মোটামুটি সব মেয়েরা প্রায় রেডি হয়ে গিয়েছে। অনেকে নিজ থেকে মেকআপ করেছে, অনেকে আবার পার্লারের মেয়েদের থেকে করিয়ে নিয়েছে। সবাইকেই অনেক সুন্দর লাগছে দেখতে। সকাল থেকে এ পর্যন্ত মুস্কান আর আফনানের একবারও দেখা হয়নি, কারণ মুস্কান আজকে বেশ ব্যস্ত একজন মানুষ। মাহিরা লাল গোল্ডেন রঙের ভারী কাজ করা শাড়ি পরেছে আর শাওন গোল্ডেন রঙের শেরওয়ানি পরেছে। মুস্কান নেভি ব্লু রঙের লেহেঙ্গা পরেছে। আফনানও সেম কালারের শেরওয়ানি পরেছে। এই মিল করে ড্রেস পরার জন্য আফনানের অবশ্য মীরার সাহায্য নিতে হয়েছে। মীরাকে আইসক্রিম আর চকলেটের লোভ দেখিয়ে আফনান মুস্কানের রুমে পাঠায় আর কি রঙের ড্রেস পরবে তা জানতে বলে। পরে যখন আফনান জানে যে মুস্কান নেভি ব্লু কালারের লেহেঙ্গা পরবে, তার কত খোঁজাখুঁজি ম্যাচিং একটা শেরওয়ানির, অবশেষে পেয়েও গেল। আফনানের নিজেরই শেরওয়ানি, শুধু খুঁজে পেতে দেরি হলো আর কি। সুমনা আকাশি রঙের লেহেঙ্গা পরেছে আর আকাশ সাদা রঙের শেরওয়ানি। বরযাত্রীদের বাড়ির ভেতরে ঢোকার জন্য কোনো প্রকার সমস্যা হয়নি। জোহরের নামাজের পর বিয়েটাও খুব ভালোভাবে পড়ানো হয়ে গেল। কবুল বলার সময় মাহিরার সে কি কান্না! মুস্কান আর আম্মু অনেক বলে মাহিরার কান্না থামাতে পারে। বিয়ে পড়ানো হয়ে গেলে সবাই খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া শেষে এবার ছবি তোলার পালা। বরকনের একসাথে ছবি তুলে দিচ্ছে ফটোগ্রাফার, আর বাকি সবাই নিজ নিজ ফোনে ছবি তুলছে। আফনান একটা চেয়ারে বসে সামনে রাখা টেবিলে বাম হাত রেখে ডান হাত দিয়ে মোবাইল টিপছে। আকাশ বাইরে দাঁড়িয়ে কথা বলছে ফোনে। আফনান ফোন টিপতে টিপতে খেয়াল করলো পাশের চেয়ারে একটা মেয়ে বসলো। আফনান যেহেতু ফোনের দিকে দেখে রয়েছে, তাই সে ভাবলো হয়তো মুস্কান বসেছে তার পাশে। মনে মনে সে বেশ খুশি হলো। এদিকে ছবি তুলতে তুলতে বেশ কয়েকবার আফনানের দিকে তাকানো হয়ে গিয়েছে মুস্কানের। না চাইতেও বারবার অবাধ্য চোখগুলো আফনানকেই দেখছে। আফনান আশেপাশে না থাকলে মুস্কানের চোখ শুধু আফনানকেই খোঁজে। আজকে নেভি ব্লু কালারের শেরওয়ানিতে একদম মেয়েদের নজর কাড়ার মতো সুন্দর লাগছে আফনানকে। তারপর আবার যে স্টাইলে চেয়ারে বসেছে তাতে অনেক মেয়ের ক্রাশ লিস্টে চলে গিয়েছে আফনান। আফনান অবশ্য মুস্কানকে দেখার সুযোগ পায়নি। ছবি তুলতে তুলতে হঠাৎ মুস্কান দেখলো আফনানের পাশে একটা মেয়ে বসে আছে। অবশ্য আফনান কোনো কথা বলছে না দেখে সে বেশ খুশিও হলো, কিন্তু এই খুশি বেশি সময় থাকলো না। আফনানের পাশে বসা মেয়েটা বলল, এক্সকিউজ মি, আপনার সাথে কি একটু কথা বলতে পারি? অপরিচিত কণ্ঠ শুনে পাশে তাকালো আফনান। তাকিয়ে থতমত খেয়ে গেল সে, কারণ সে তো মুস্কানকে আশা করেছিল, এ তো অন্য মেয়ে। আফনান নিজেকে স্বাভাবিক করে মুখে জোরপূর্বক একটা হাসি ফুটিয়ে বলল, জি বলুন। মেয়েটা মুচকি হেসে বলল, আমি পিয়া, শাওন ভাইয়ার চাচাতো বোন। আপনি? আমার নাম আফনান, আমি আকাশের বন্ধু, আর আকাশ হলো মুস্কানের ফ্রেন্ড। ও আচ্ছা।
এদিকে মুস্কানের সারা শরীর রাগে যেন জ্বলে যাচ্ছে এসব দেখে। আফনানের 14 কুষ্টি উদ্ধার করে দিচ্ছে গালি দিয়ে। কি দরকার তার এসব গায়ে পড়া মেয়েদের সাথে কথা বলার? তারপর আবার কি সুন্দর হেসে হেসে। মুস্কানের 1 মিনিটও দেরি না করে আফনানের দিকে তেড়ে গেল। সেখানে গিয়েই পিয়াকে বলল, হে ইউ মিস, সমস্যাটা কি তোমার? পিয়া তো মুস্কানকে এভাবে হঠাৎ দেখে ভূত দেখার মতো চমকে উঠল, সাথে আফনানও। দুজনেই বসা থেকে উঠে দাঁড়ালো। পিয়া অবাক হয়ে বলল, চুপ তো, কি সমস্যা হবে আমার? আর তুমিই বা কে? আমি কে সেটা তোমার জানতে হবে না। তুমি এখানে কেন? আর কোনো জায়গা নেই বসার? পিয়া একটু ভাব নিয়ে বলল, আমার এই জায়গাটা পছন্দ হয়েছে, তাই বসেছি, আর সাথে ওনাকেও। শেষ কথাটা আসতে বললেও আফনান আর মুস্কান শুনতে পেয়েছে। পিয়ার কথা শুনে আফনানের চোখ রীতিমতো বড় হয়ে গেল, আর মুস্কানের রাগ যেন এখন আকাশচুম্বী। সে দাঁতের দাঁত চেপে বলল, কি বললে তুমি? ঠিক বলেছি। তুমি ওনাকে খুব ডিস্টার্ব করছো, সো এখনই চলে যাও এখান থেকে। মুস্কানের কথা শুনে পিয়া বলে, আমাকে তো বললো না একবারও উনি। এবার মুস্কানের রাগের সীমা যেন ছাড়িয়ে যাচ্ছে। সে রাগী চোখে আফনানকে চোখের ইশারায় বুঝালো যে সে ডিস্টার্ব হচ্ছে, এটা যেন পিয়াকে বলে। আফনান মুস্কানের ইশারা বুঝতে পেরে তৎক্ষণাৎ পিয়াকে বলে, আমি অনেক ডিস্টার্ব হচ্ছি, আমার একটু খোলা হাওয়া বাতাস চাই। বলে নিজের শেরওয়ানির কলা 2 হাত দিয়ে ধরে ওঠানামা করাচ্ছে। আফনানের এই কথায় যেন বেশ অপমানিত বোধ করলো পিয়া। মুস্কান দাঁত কেলিয়ে বলল, শুনলে তো ওনার মুখ থেকে? না শোনাই বেটার ছিল, শুধু শুধু অপমানিত হতে হলো। এবার তো যাবে। পিয়া আর কিছু না বলে মুখ ভেঙিয়ে চলে গেল। আফনান তো এসব কাণ্ড দেখে মুখ টিপে হাসছে। পিয়া চলে যাওয়ার সাথে সাথে মুস্কান আফনানের দিকে সরু চোখে তাকিয়ে বলে, হাসছেন কেন? এখানে কোনো কমেডি চলছে না। আর আপনি এসব মেয়েদের সাথে কথা বলেন কেন? আফনান কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই মুস্কান সেখান থেকে রেগে চলে যায়। আর আফনান মুস্কানের যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসতে থাকে আর বলে, এই মেয়ে তো আমার প্রেমে পুরোই হাবুডুবু খাচ্ছে। একে হাবুডুবু খাওয়া থেকে বাঁচাতে তো হবে। ডুবে গেল, এত কিউট হবু বউ পাবো কোথায়?